আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে হায়ার ম্যাথের আমাদের নবম ক্লাস। গত ক্লাসে তোমাদের আম, খুব সম্ভবত হায়ার ম্যাথের যে পিথাগোরাসের যে বিবৃতিগুলা সেগুলা পড়ানো হয়েছে, প্লাস কিছু এক্সাম্পল করানো হয়েছিল। এবার চলো, হোমওয়ার্ক ছিল এটা আমাদের, খুব সম্ভবত তোমরা জানো। তো হোমওয়ার্কটা আমি অ্যানোটেট করে পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা পেয়ে যাবে অলরেডি রাতের মধ্যে বা ক্লাস শেষে। ঠিক আছে? এরপর আমাকে একটু তোমরা জানাও যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা তোমরা পড়ছো কিনা। আমাকে একটু জানাও যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য তো তোমরা পড়ছো কিনা। না, তোমরা পড়ো নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য পড়ো নাই। আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে আজকে শুরু করবো, ঠিক আছে? তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি বলছে দেখো। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ফার্স্ট কি বলছে, যে কোনো ত্রিভুজ। তাহলে যে কোনো ত্রিভুজ যেহেতু বলছে, তাহলে কি বলা যাবে না কোনো স্থূলকোণ বা শুভকোণ এমন কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই। তার মানে কি যে কোনো ত্রিভুজ বা স্থূলকোণী ত্রিভুজ বা শুভকোণী যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াস সাহেব কি বলছেন, যে যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমরা এই ত্রিভুজটা যদি নেই, খেয়াল করো, এই ত্রিভুজটা যদি নেই, এই যে এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, তাহলে যে কোনো ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত, যে কোনো দুই বাহু কি কি ভাই বলতো। এটা হচ্ছে এক বাহু, এটা হচ্ছে এবি বাহু, আর হচ্ছে এটা এসি বাহু। ঠিক আছে, আমি দুই বাহু নিলাম। তো কি বলছে, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের। তাহলে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। এই যে বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের মানে হচ্ছে তোমার স্কয়ার করা। কি করা? স্কয়ার করা। ঠিক না? তাহলে এই যে এবি বাহুর উপরে যদি স্কয়ার করি, এবি বাহুর উপরে যদি স্কয়ার করি, এবি স্কয়ার হবে। আর এসি বাহুর উপরে যদি স্কয়ার করি, এসি স্কয়ার হবে। এইটাই হচ্ছে তোমার যে কোনো দুই বাহু। দেখো, এবি বাহু নিলাম আর এসি বাহু নিলাম, তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। এই দুইটা হচ্ছে বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। আচ্ছা, তারপরে কি বলছে, যে ক্ষেত্রফলের সমষ্টি। কি বলছে, যে সমষ্টি। তাই না? সমষ্টি মানে কি, আমরা এখানে যোগ করব। তাহলে কি বলছে, যে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে আমরা স্কয়ার করে সেটাকে যোগ করব। ক্ষেত্রফলের সমষ্টি কি ঘটনা ঘটছে? তৃতীয় বাহুর অর্ধেকের উপর। এখন ভাইয়া, অর্ধেকের উপর বলতে কি বোঝানো হচ্ছে? তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেকের উপর বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, আমরা মধ্যমা মানে কি তোমরা জানো? মধ্যমা বলতে কি বুঝি আমরা? মধ্যমা বলতে কি বুঝি? আগের ক্লাসে কি মধ্যমা সম্পর্কে বলা হয়েছে? মধ্যমা, হ্যাঁ, অনেকে জানে না। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও আমি বলি মধ্যমা মানে কি। মধ্যমা মানে হচ্ছে, এই যে ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজে যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু নাও। এটা হচ্ছে মনে করো মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে বিপরীত বাহু থেকে এইটার মধ্যে যে রেখাটা টানা হয় বা যোগ করে দিলে এই, এটিকেই বলবো মধ্যমা। তাহলে যে কোনো একটা বাহু নাও, যেমন ধরো এই এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে বি থেকে ই যদি টেনে দেই তাহলে হচ্ছে সেটা মধ্যমা। এইখানে এবি বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে সি থেকে এফ টেনে দিলে এটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, কথা কি বুঝছি? তো এই তিনটা হচ্ছে আমাদের মধ্যমার সূত্র, বা সরি মধ্যমার সংজ্ঞা, যে কোনো একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দুর সাথে বিপরীত শীর্ষের যে সংযোগ রেখা, তাকে আমরা কি বলবো? মধ্যমা বলবো। তাহলে মধ্যমা কি করতেছে, তোমাকে ত্রিভুজের এই বাহুটাকে কি করতেছে? দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে এখানে আমাকে কি বলছে, তৃতীয় বাহুর অর্ধেক। তৃতীয় বাহুর অর্ধেক কতটুকু ভাই বলতো? এই যে তৃতীয় বাহুটা কিন্তু এখানে দুই ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে এখানে কি বিডি আর সিডি যে কোনো একটা নিলেই পারো। তাহলে তৃতীয় বাহুর যে কোনো অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে মানে কি সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার। ওকে, সিডি স্কোয়ার। ওকে, তারপর বলছে কি, ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই যে মধ্যমাটা, এই যে এডি যে একে ভাগ করছে, এই বাহুটাকে কে ভাগ করছে? এই মধ্যমাটা ভাগ করছে। তাহলে মধ্যমাটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের স্কোয়ার। ঠিক, তাই না? সরি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে সমষ্টি করলাম, স্কোয়ার যোগ করলাম, দেন দ্বিগুণ বলছে, তাই না? তাহলে বলছে দ্বিগুণ। এখন তোমাদের অনেক প্রশ্ন হতে পারে যে ভাইয়া সিডি কেন লিখলেন? বাহুর অর্ধেক তো বিডিও হইতে পারে, তাই না? মধ্যমার উপর বাহুর অর্ধেক তো বিডিও হতে পারে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু বিডি ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন তোমাদের আরো কোশ্চেন হতে পারে যে ভাইয়া যে কোনো দুইটা বাহু বলছে, আপনি এর এবি আর এসি কেন নিলেন? না, তুমি বিসি আর এবি নিতে পারবো, কোনো সমস্যা নেই। তখন মধ্যমা এইভাবে আঁকতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এই জিনিসটা কে বুঝো নাই বলো? এই জিনিসটা কে বুঝো নাই? হ্যাঁ, বিডি হবে নাকি? জিলানি বলছে বিডি হবে কেন? বলো, এই জিনিসটা কে বুঝো নাই? সবাইকে বুঝছি আমরা অ্যাপোলিনিয়াসের উপর দিয়ে কি বলতে চাচ্ছে? আচ্ছা, বুঝছে, অনেকেই বুঝছে। আবারও বলি, যে যে কোনো দুইটা বাহু নিবা, যে কোনো দুইটা বাহুর স্কয়ার হচ্ছে কি, ওই বিপরীত বাহুকে যেই মধ্যমাটা ভাগ করছে সেই মধ্যমাটা, এবং
যে মধ্যমাটা ভাগ করছে সেই মধ্যমাটা এবং ওই যে বাহুর যে অর্ধেকটা, তৃতীয় বাহুর যে অর্ধেকটা, সেটা সেই দুইটা স্কোয়ারের যোগফলের দ্বিগুণ। আবার বলি, যে কোনো দুইটা বাহু এ বি আর এসি নিবা, এ বি আর এসি নিবা, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু এই যে আরেকটা বাহু যেটা আছে সেটার অর্ধেক, সেটার অর্ধেকের স্কোয়ার প্লাস হচ্ছে সেই বাহুটাকে যে ভাগ করছে মধ্যমা, সেই মধ্যমার স্কোয়ার, এটা ডাবল। ওকে, নেক্সট আমরা এটা কি করব, এখন প্রুফ করা যায়। তোমাদের বইয়ে, তোমাদের বইয়ে এটা দেওয়া আছে, তোমরা প্রুফটা দেখতে পারো। আচ্ছা আরেকবার বলেন। হ্যাঁ বলতেছি, দাঁড়াও। তোমাদের বইয়ে প্রুফ দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো আমরা একটু প্রুফটা করার চেষ্টা করি। চলো, প্রথমত দুইটা ত্রিভুজ বলছে। কি বলছে? দুইটা ত্রিভুজ। কেন দুইটা ত্রিভুজ আঁকবো? কারণ হচ্ছে আমাকে বলছে ত্রিভুজটা স্থূলকোণী না সূক্ষ্মকোণী কিছুই বলে নাই, তাই না? স্থূলকোণী না সূক্ষ্মকোণী কিছুই বলে নাই। তাহলে আসো আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কিভাবে আঁকে ভাইয়া? সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা সহজ। এই হলো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই হলো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, বা এইভাবে তুমি আঁকতে পারো যে এদিকে একটু বেশি দিয়ে এদিকে একটু কম দিতে হবে। হ্যাঁ, এই হলো আমার সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এটা কি? এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আর একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকো। এই এই হলো আমার স্থূলকোণী ত্রিভুজ। এই হলো আমার স্থূলকোণী ত্রিভুজ। এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তাহলে সি একবার কি সূক্ষ্মকোণ, একবার কি স্থূলকোণ। আচ্ছা, কোনো সমস্যা নেই। এখন ভাই আপনি থেমে ব্ল্যাক, থিমটা ব্ল্যাক করে না ভাইয়া, থিমটা ব্ল্যাক করলে ঝামেলা হবে। এখন এখন আমরা যেটা করব, তাহলে এখানে দুইটা ত্রিভুজ আঁকলাম, একটা স্থূলকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, এখন তোমরা যেটা করবা, একটা মধ্যমা এঁকে ফেলবা, একটা মধ্যমা এঁকে ফেলবা। একটা মধ্যমা আঁকো। এই হচ্ছে আমার মধ্যমা, এটা হচ্ছে ডি। আর এটারও একটা মধ্যমা আঁকো। এই হলো একটা মধ্যমা ডি। ঠিক আছে, এই হলো একটা মধ্যমা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখি ত্রিভুজ চিত্র 1, এটা দাও চিত্র 1, এটা দাও চিত্র 2। ঠিক আছে, তাহলে এইভাবে লিখতে পারো, ত্রিভুজ এ বি সি এ, এ বি সি এ, ঠিক আছে, এসিবি, এসিবি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ তোমার চিত্র 1, আর এসিবি স্থূলকোণ, কোণ চিত্র 2। আচ্ছা, তারপরে কি? এডি হলো মধ্যমা, এডি মধ্যমা। ঠিক আছে, তাহলে আমাদের এডিটা কি? মধ্যমা। এখন আমরা যেটা করব, এ থেকে লম্ব আঁকবো। কোথায় লম্ব আঁকবো বলো তো ভাইয়া? ঠিক বিসি এর উপর লম্ব আঁকবো। এ থেকে বিসি এর উপর লম্ব আঁকবো। ই হইলো, ঠিক আছে। আর এখানে কি? এখানে তো লম্ব আঁকবো, কিন্তু এখানে কিন্তু জায়গা নাই। সো আমরা কি করবো? বর্ধিতাংশের উপর লম্ব আঁকবো, বর্ধিতাংশের উপর লম্ব আঁকবো। তাহলে এখানে কি কি লিখবো? যে এ হতে বিসি এর উপর, বিসি এর উপর, উপর, এটা কোথায়? বিসি এর উপর কোথায় লম্ব আঁকছি? চিত্র 1-এ, চিত্র 1-এ। ঠিক আছে, অথবা অথবা বিসি এর বর্ধিতাংশের উপর, এর বর্ধিতাংশের উপর, তাই না? বর্ধিতাংশের উপর, বিসি এর বর্ধিতাংশের উপর। তাহলে এটা কোথায় বলতো ভাইয়া? চিত্র 2-এ, তাই না? কি লম্বটা আঁকছি বলতো? তাহলে এইখানে চিত্র 1-এ কি আঁকছি? এই বিসি এর উপর লম্ব আঁকছি, আর চিত্র 2-এ বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকছি। চিত্র 2-এ ঠিক আছে, বর্ধিতাংশের উপর কি লম্ব আঁকছি? এই লম্ব আঁকি, এই লম্ব আঁকো। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত হইলো। এখন আমরা প্রমাণে যাই, মূল প্রমাণে যাই। মূল প্রমাণে চলো একটু দেখি। আমরা গত ক্লাসে পিথাগোরাসের স্থূলকোণের ক্ষেত্রে বিস্তৃতিটা লম্ব কেন আঁকবো বলতেছি ভাইয়া, বলতেছি ভাইয়া। পিথাগোরাসের বিস্তৃতি, স্থূলকোণ আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতির কথা মনে আছে? গত ক্লাসে আমরা পড়ছিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো তুমি ত্রিভুজ এবিডি তে, ত্রিভুজ এবিডি, খেয়াল করো, ত্রিভুজ এ বি ডি এ। তাহলে দেখো ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি কোথায়? এই যে এখানে এ বি ডি। তাহলে এখানে দেখো, এখানেও সেম ভাবে এ বি ডি। তাহলে দেখো এডিবি কি বলতো? এডিবি হলো স্থূলকোণ, তাই না? এডিবি হলো স্থূলকোণ। ত্রিভুজ দুইটা চিত্রে দেখো এবিডি, এই যে এই কোণটা, এই কোণটাতে, এই কোণটা হচ্ছে স্থূলকোণ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? স্থূলকোণ।
ওকে, এখন এই যে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতিতে কি ছিল? স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু কে ভাইয়া বলতো? এবি। তাহলে এবি স্কোয়ার স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু বাকি দুই বাহু। বাকি দুই বাহু কে কে? বিডি স্কোয়ার, আর কে আছে বলতো? এডি স্কোয়ার। বিডি স্কোয়ার আর আছে হচ্ছে এডি স্কোয়ার। ঠিক আছে, এখন এরপরে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে কি বলতো? সব তোমাদের কি মনে আছে বাকিটুক? বলতো, মনে আছে? কেউ একজন বলো তো কি হবে এখানে? টু ইন্টু, হ্যাঁ টু ইন্টু, বলো কেউ একজন বলো, টু ইন্টু, বলো দেখি, টু ইন্টু বিডি ইন্টু ডি। আচ্ছা, তাহলে বলছি কি, পিথাগোরাস বলছিল যে যে কোনো দুই বাহুর যে কোনো সরি স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু তোমার বাকি দুই বাহু, বাকি দুই বাহুকে কি? বিডি আর এডি দুইটার স্কোয়ারের যোগফল প্লাস যে কোনো একটা। তাহলে যে কোনো একটা কোনটা নিব? টু ইন্টু বিডি নিব। টু ইন্টু বিডি নিলাম যে কোনো একটা, এবং তার উপর অপর বাহু, অপর বাহু কে ভাইয়া বলতো? এডি এর লম্ব অভিক্ষেপ। বিডি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপ কত বলতো? ডিই। সবাই কি বুঝছি? কি বলছে? যে এবি স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি স্কোয়ার ইকুয়ালস টু বাকি দুই বাহু কে কে? বিডি আর এডি, বিডি আর এডি, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবার বলছে যে যে কোনো একটা, যে কোনো একটাকে বিডি, বিডি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপ কে? ডি। তাহলে বিডি ইন্টু ডি ইন্টু টু। এটা হচ্ছে আমার এক নাম্বার, এটা হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাস বলে গেছেন। আচ্ছা, এবার কথা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কোন জায়গায় আছে একটু খুঁজতে হবে। আসো এবার আসো ত্রিভুজ এ ডি ই এ। চলো ত্রিভুজ এ ডি ই, সরি ত্রিভুজ এ ডি না, এডিসি তে। ত্রিভুজ এ ডি সি এ, ত্রিভুজ এডিসি এ তোমার এ ডি সি সূক্ষ্মকোণ। এডিসি হচ্ছে সূক্ষ্মকোণ, ত্রিভুজ এডিসি এ, এডিসি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এডিসি কোনটা বলতো? এই যে এইটা, এটা মানে বাকি ত্রিভুজটা, এই পাশের ত্রিভুজটা। তবে সেম ভাবে এডিসি কোথায়? ত্রিভুজ এই যে এইটা, ঠিক আছে। এডিসি এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা বলতো ভাইয়া? সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এই যে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাই না? এসি স্কোয়ার ইকুয়ালস টু বাকি দুই বাহু কে কে বলতো ভাইয়া? এসি সরি এডি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ডিসি স্কোয়ার, বাকি দুই বাহু। ঠিক আছে, বাকি দুই বাহু এদের মধ্যে টু ইন্টু যে কোনো একটা, যে কোনো একটা এদের মধ্যে যে কোনো একটা কাকে নিব? ডিসি নিব। ডিসি এর উপরে এডি এর লম্ব অভিক্ষেপ কত হবে বলতো? ডিই। এখানেও দেখো ডিসি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ কত হয় বলতো? ডি ইন্টু ই। ডিসি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডি। এখানে সূক্ষ্মকোণ যেহেতু সেহেতু আমরা এখানে দিব মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 আর 2 যদি তুমি যোগ করো, খেয়াল করো, সবাইকে বুঝতে পারতেছি? সবাইকে টু বিডি হবে না? না ভাই, ভাইয়া এই প্রুফটা কি এক্সামে আসবে? হ্যাঁ ভাই, আসতেই পারে। এখন আসো খেয়াল করো, আরেকটা জিনিস বলে নেই এখন, একটা জিনিস বলে নেই। দেখো এডি হলো মধ্যমা, এখানে কি? এডি হলো, এডি যেহেতু মধ্যমা, এডি যেহেতু মধ্যমা, এডি যেহেতু মধ্যমা, ঠিক আছে, এডি যেহেতু মধ্যমা, সুতরাং কি বলা যায় বলতো? বিডি আর ডিসি কি সমান? কারণ কি মধ্যমা বাহুটাকে দুই ভাগ করছে, বিডি আর ডিসি সমান। অতএব এখন 1 আর 2 যোগ করি, 1 আর 2 যোগ করি, 1 আর 2 যোগ করলে দেখো কি আসবে? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু কি আসে? বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস টু ইন্টু বিডি ইন্টু ডি প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার মাইনাস টু ইন্টু ডিসি ইন্টু ডি। ঠিক আছে, এখন এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিডি আর এডি। দেখো বিডি, বিডির জায়গায় বিডি থাকুক, আর এডির জায়গায় এডি থাকুক, এডি স্কোয়ার প্লাস টু বিডি ইন্টু ডিই এটা থাকুক। এবার দেখো এডি, এখানে এডি এডির জায়গায় থাকুক। এই যে ডিসি, এই ডিসি মানে কি আমরা জানি? বিডি, তাই না? ডিসি মানে বিডি জানি, তাহলে বিডি স্কোয়ার লিখি মাইনাস টু ইন্টু ডিসি মানে কি জানি বলতো? টু ইন্টু বিডি জানি, বিডি ইন্টু ডিই লিখি। এইটা আর এটা কাটাকাটি যাচ্ছে, এই পাশে কি থাকছে দেখো? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি হোল এডি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ, প্রুফ। সবাই কি বুঝছি ভাইয়া? একটু বলো তো সবাই কি বুঝছি নাকি? হ্যাঁ, 2 নম্বর চিত্রের কাজ কি? হ্যাঁ, 2 নম্বর চিত্রটা স্থূলকোণের জন্য ছিল, আর 1 নম্বর চিত্রটা ছিল সূক্ষ্মকোণের জন্য। অনেকে আবার বুঝাইতে বলতেছে। চলো ভাইয়া, এটা হোয়াট ইজ সূক্ষ্মকোণ? হ্যাঁ, রিপিট করেন আরেকবার। ওকে চলো, তাহলে চলো একটা এবিসি ত্রিভুজ এবিসি এর তোমার সিটা কি?
সূক্ষ্মকোণ, আর ত্রিভুজ এখানে এবিসি যখন ছিল, সিটা কি ছিল, স্থূলকোণ ছিল। ঠিক আছে, তাহলে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আর এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। আমরা দুইটা চিত্র আঁকার কারণ হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিভুজের জন্য আর স্থূলকোণী ত্রিভুজের জন্য দুইটার জন্য যে সূত্রটা খাটে সেটা প্রমাণ করার জন্য। ঠিক আছে, দুইটার জন্য প্রুফ করতেছি। তাহলে আমরা কি একটা মধ্যমা আঁকছি, এডি মধ্যমা, তারপরে কি একটা লম্ব আঁকছি, এ থেকে বিসি এর উপর লম্ব আঁকছি। তাহলে এ থেকে বিসি এর উপর লম্ব আঁকছি এখানে 1 নম্বর চিত্রে, আর বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকছে হচ্ছে 2 নম্বর চিত্রে। কারণ কি 2 নম্বর চিত্রে বিসি এর উপর লম্ব আঁকার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই জন্য বর্ধিতাংশের উপর লম্ব আঁকতে হবে। এখন আসো এবিডি, ত্রিভুজ এবিডি, যে এই পাশের ত্রিভুজটা এবিডি, এই যে ডান পাশের ত্রিভুজটা, সরি বাম পাশের ত্রিভুজটা, তাহলে এখানে কি ডিটা হচ্ছে কি তোমার স্থূলকোণ, তাই না? এখানেও দেখো ডি হচ্ছে স্থূলকোণ, এখানে দেখো ডি হচ্ছে স্থূলকোণ। তাহলে স্থূলকোণের ক্ষেত্রে তোমার আমার পিথাগোরাসের বিস্তৃতি কি ছিল, যে এটা যদি স্থূলকোণ হয় তাহলে স্থূলকোণের বিপরীত বাহু, বিপরীত বাহু কি ভাইয়া, এবি। তাহলে এবির উপর স্কয়ার ইকুয়ালস টু তোমার কি হবে বলতো, বিডির উপর স্কয়ার। বিডি মানে কি, এই যে আর বাকি দুই বাহু। ঠিক আছে, বিডির উপর স্কয়ার প্লাস এডির উপর স্কয়ার, বিডির উপর স্কয়ার প্লাস এডির উপর স্কয়ার, বাকি দুই বাহুর স্কয়ার। ওকে, ঠিক আছে। দেন যে কোনো একটা বাহু চুজ করতে হবে। কোন বাহুটা চুজ করছি আমি, বিডি চুজ করছি। বিডি চুজ করছি, বিডি চুজ করার পরে বিডির সাথে বিডির উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে এডি এর লম্ব বিক্ষেপ কত বলতো, ডি লম্ব বিক্ষেপ। তাহলে হচ্ছে ডি, তাহলে 2 ইন্টু বিডি ইন্টু ডি। এটা হচ্ছে তোমার স্থূলকোণের ক্ষেত্রে। আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি ছিল, যে এই দেখো এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই এডিসি। তাই সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু কত, এসি, এসি স্কয়ার। ওকে, এসি স্কয়ার। বাকি দুই বাহু এই যে ডিসি আর হচ্ছে তোমার কি এডি, বাকি দুই বাহু হচ্ছে ডিসি আর এডি। এখন একটা বাহু চুজ করতে হবে, ডিসি চুজ করলাম, ডিসির উপর এডি এর লম্ব বিক্ষেপ কত, ডিই, ডিই। তাহলে এই হচ্ছে তোমার 2 ইন্টু ডি। এখন যেহেতু সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের সূত্রটাতে কি ছিল, মাইনাস ছিল। এখন দুইটা যোগ করলে কি হবে দেখো, মধ্যমা যেহেতু এডি, সুতরাং বিডি আর ডিসি সমান। যেহেতু এডি মধ্যমা, তাহলে বিডি আর ডিসি সমান। এখন যখন যোগ করছো তুমি জাস্ট ডিসির জায়গায় বিডি বসালে তোমার সূত্রটা এসে পড়তেছে। সবাই বুঝছি? চিত্রটা একটু সুন্দর হলে ভালো হতো ভাইয়া, চিত্র বইয়ে আছে। ঠিক আছে, চিত্র তো মধ্যমা কোনটা, এডি, এডি মধ্যমা। হ্যাঁ, এডি মধ্যমা। আচ্ছা ভাইয়া, নেক্সট আমরা একটু নেক্সটে যাই, আমরা একটু পরে আসি, আবার অন্য জায়গায় যাই, আমরা একটু পরে আসি, অন্য জায়গায় যাই। হ্যাঁ আসো, কি লিখছে দেখো, এবিসি ত্রিভুজকে এটা প্রুফ করতে বলছে। এবিসি ত্রিভুজকে বিসি বাহু পি ও কিউ কিউ বিন্দুতে সমান অংশ বিভক্ত করেছে। ঠিক আছে, প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়ালস টু এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার ইকুয়ালস টু 4 কিউ স্কয়ার। এটা প্রমাণ করতে বলছে। তাহলে একটা ত্রিভুজ আঁকতে বলছে। কি আঁকতে বলছে, একটা ত্রিভুজ আঁকতে বলছে, এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজে বিসি সাধারণত ভূমি হয়। কি হয় বলতো ভাইয়া, বিসি সাধারণত ভূমি হয়। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে ভূমিটা কি, পি ও কিউ বিন্দুতে সমান, তিনটি সমান ভাগে বিভক্ত হয়েছে। তাহলে 3 ভাগে বিভক্ত হয়েছে, কোথায় কোথায় ভাইয়া, এই যে পি তে আর কিউতে। তাহলে পি তে যখন পি আর কিউ যখন নিলা, তখন কি 3টা ভাগে বিভক্ত হয়েছে। তাহলে কি বলা যায়, বিপি সমান কি বলা যায় বলতো, পি কিউ সমান বলা যায় কিউ সি। বিপি সমান পি কিউ সমান কিউ সি। তাহলে এই বিন্দুতে 3টা ভাগে ভাগ হয়েছে। এখন তুমি কি করবা, এইখানে তোমরা দুইটা দাগ টেনে দিবা, একসাথে মিলাই দিবা। তাহলে কি লিখবা, যে এ কিউ, সরি এপি আর এ কিউ যোগ করি, এ কিউ যোগ করি। তাহলে কি করছো, এপি আর এ কিউ কি করছো, যোগ করছো, ঠিক না? এপি আর এ কিউ যোগ করছো। আচ্ছা, তাহলে কি 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 হচ্ছে দেখো, এবিসি ত্রিভুজে দুইটা বিন্দু পি আর কিউ, তারা কোথায়, তোমার 3টা সমান ভাগে বিভক্ত করতেছে বিসি কে। এখন তোমরা কি কি বলা যায়, যে বিপি সমান পি কিউ সমান কিউসি। এখন এ আর পি যোগ করবা আর এ আর কিউ যোগ করবা। আচ্ছা ঠিক আছে, এখন আসো প্রমাণে। প্রমাণে কি বলছে, যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়ালস টু এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার। আচ্ছা, এখন তোমার ত্রিভুজ, খেয়াল করো, খেয়াল করো, একটু খেয়াল করো, এই বাম পাশের ত্রিভুজটা এ বি কিউ, ত্রিভুজ এ বি কিউ, ত্রিভুজ এ বি কিউ, ত্রিভুজ এ বি কিউ। হ্যাঁ, এ বি কিউতে একটু খেয়াল করো, এ বি কিউতে কি হয়, এ বি কিউতে, এ বি কিউতে দেখো, বি কিউ এর মধ্যবিন্দুকে পি না, বি কিউ এর মধ্যবিন্দু পি। দেখো বি কিউ এর মধ্যবিন্দুকে বলতো, মধ্যবিন্দু পি, মধ্যবিন্দু পি। তাই, তাই কি বলা যায় বলতো, তাই বলা যায় হচ্ছে তোমার এপি হলো মধ্যমা, এপি মধ্যমা। যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এপি হচ্ছে মধ্যমা। তাই কি বলতেছি, এ বি কিউ ত্রিভুজে এপি হচ্ছে মধ্যমা, আর বি কিউর মধ্যবিন্দুকে পি। আচ্ছা, কোনো সমস্যা নাই ভাইয়া। এখন অ্যাপোলোনিয়াসের সাহায্যে কি প্রমাণ করতে পারি বলতো, অ্যাপোলোনিয়াস কি বলছে, অ্যাপোলোনিয়াস, অ্যাপোলিনিয়াস, আচ্ছা লিখো, লিনিয়াস কি বলছে বলতো, যে যে কোনো দুইটা বাহু, তাহলে এবি আর এ কিউ নিলাম, তাহলে এবি স্কোয়ার আর হচ্ছে এ কিউ স্কোয়ার নিলাম, এবি স্কোয়ার আর এ কিউ স্কোয়ার নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা বাহু এবি আর এ কিউ, ইজ ইকুয়াল টু কি বলছে, 2 ইন্টু
মধ্যমা, মধ্যমা কে ভাইয়া বলতো? এপি, এপি হচ্ছে মধ্যমা, তাহলে এপি স্কয়ার, মধ্যমা স্কয়ার। আর বলছি কি যাকে ভাগ করছে তার দুই ভাগের, মানে যে দুই ভাগে ভাগ করছে তার একটা একটা পার্ট। তাহলে এখানে কি বিপি আর পিকিউ, তুমি কোনটা লিখবা বলতো? বিপি আর পিকিউর জায়গায় তুমি পিকিউ লিখো, ঠিক আছে? পিকিউ স্কয়ার। কেন পিকিউ লিখলাম? কারণ আছে। এবার আসো পরের ওই পাশে ত্রিভুজটা, তাহলে দেখো ওই পাশে কি লেখা যায়? এপিসি ত্রিভুজ, তাই না? ত্রিভুজ এ পি সি, এপিসি এ কি বলছে দেখো? পিসি এর মধ্যবিন্দু কে বলতো? পিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু তোমার কিউ, তাই না? তাই কি বলা যায়? এ কিউ মধ্যমা, এ কিউ মধ্যমা, এ কিউ হচ্ছে তোমার মধ্যমা। আচ্ছা ঠিক আছে, পিসি এর মধ্যবিন্দু কিউ, তাই এ কিউ মধ্যমা। আচ্ছা অ্যাপোলোনিয়াস কি বলছে তাহলে? অ্যাপোলোনিয়াস, অ্যাপোলোনিয়াস বলছে যে এই যে দুইটা বাহু এপি আর এসি, এপি স্কয়ার আর হচ্ছে এসি স্কয়ার, তাই না? এপি স্কয়ার আর এসি স্কয়ার ইন্টু টু ইজ ইকুয়াল টু টু ইন্টু মধ্যমা কোনটা? এ কিউ, এ কিউ স্কয়ার প্লাস হচ্ছে ভাইয়া কোনটা লিখবা বলো তো? পি কিউ দিবা না কিউসি দিবা? অবশ্যই পি কিউ দিব, ঠিক আছে? পি কিউ দিব, পি কিউ স্কয়ার। ওকে, তাহলে এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করো, 1 যোগ 2 করবা, ঠিক আছে? তাহলে কি আসতেছে? এবি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার, হ্যাঁ, প্লাস এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এগুলো স্কয়ার। এখানে দেখো 2 ইন্টু এপি স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার, আমরা লিখি ভাবে 2 এপি স্কয়ার প্লাস 2 এ কিউ স্কয়ার পি কিউ স্কয়ার, ঠিক আছে? আর এই পাশে কি? 2 ইন্টু এ কিউ স্কয়ার, 2 এ কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু পি কিউ স্কয়ার, ঠিক আছে? 2 ইন্টু পি কিউ স্কয়ার। এখন আসো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এখানে আছে এবি স্কয়ার আর এসি স্কয়ার লাগবে, তাহলে এটা রাখি। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার রাখলাম, ওকে, ঠিক আছে? আর ওই পাশে কি? এপি স্কয়ার কয়টা আছে? 2টা আছে। পিকিউ আছে 4টা, আর একিউ স্কয়ার আছে। আমরা কি করলাম? 4 পিকিউ স্কয়ার লিখলাম, 4 পিকিউ স্কয়ার লিখলাম। আর কি আছে? 2টা এপি আছে, 2টা এপি স্কয়ার আছে, 2টা একিউ স্কয়ার আছে। আমরা এটা থেকে মাইনাস করলাম একটা এপি স্কয়ার আর হচ্ছে একটা একিউ স্কয়ার, মাইনাস করলাম, ওই পাশ থেকে নিয়ে আসছি, বুঝছো? তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়ালস টু ভাইয়া 4 কিউ পি কিউ স্কয়ার, হ্যাঁ, প্লাস 2 এপি স্কয়ার প্লাস, সরি 2 এপি না, শুধু এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার। কাটাকাটি গেছে, এই যে একটা এপি কাটা গেছে। তাহলে এটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে। ভাই খুবই ইজি, জাস্ট একবার ইয়ে করলেই হবে, দেখলেই হবে। ভ্যাস সমীকরণ পি কিউ কিভাবে মধ্যমা হিসাবে হয়েছে একটু বলবেন? হ্যাঁ বলতেছি। আলহামদুলিল্লাহ, বুঝছো সবাই? এখানে লম্ব বিক্ষেপ নাই, এর জন্য আসতেছে, বুঝছে? আচ্ছা, লাস্ট থেকে থার্ড লাইনটা ভাইয়া, দুইটা লাইন যোগ করছি, 1 আর 2 ভাইয়া যোগ করছি, বুঝছো? এই যে 2 ইন্টু এপি আছে, তো আমরা 2 এপি স্কয়ার করে দিছি, গুণ করে দিছি, গুণ করে যোগ করছি আর কি, বুঝছো? 2 এপি কিভাবে হলো? আচ্ছা ভাইয়া, এই যে দেখো এখানে 2 ইন্টু এপি স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার আছে, আমরা এটাকে গুণ করে দিছি, কি লিখছি? 2 এপি স্কয়ার, এটা 2 পি স্কয়ার, 2 পি কিউ স্কয়ার, 2 পি কিউ স্কয়ার। আচ্ছা মধ্যমা ভাইয়া দেখো, এই পাশে শুধু যদি একটা ত্রিভুজ কনসিডার করো, যদি বাম পাশের ত্রিভুজটা কনসিডার করো, তাহলে কি হবে দেখো? এই যে এ বিপি আর পি কিউ সমান, বিপি আর পি কিউ সমান, তাহলে কি বলা যায়? পি কিউ বি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে পি, সুতরাং এপি একটা মধ্যমা, বুঝছো? আবার সেম ভাবে অপর পাশে ত্রিভুজে এরকম পিসি এর মধ্যে কি পি কিউ আর কিউসি সমান, তার মানে কিউ হচ্ছে পিসি এর মধ্যবিন্দু, তার মানে একিউ একটা মধ্যমা, এভাবে বলা যায়। তাই লাস্ট থেকে সেকেন্ড লাইন সমীকরণ, লাস্ট থেকে সেকেন্ড লাইন হবে। অর্পিতা বলছে হোমওয়ার্কটা, হ্যাঁ হোমওয়ার্ক করে দিব, আলহামদুলিল্লাহ, ভেরি ইজি। ওকে, আর কেউ? লাস্ট থেকে সেকেন্ড লাইন, এই যে লাস্ট থেকে সেকেন্ড লাইন। ভাইয়া এপি কয়টা আছে দেখো? 2টা এপি আর 2টা এপি, সরি পিকিউ কয়টা আছে? 2টা পিকিউ আর 2টা পিকিউ, 4 পিকিউ স্কয়ার। আর এপি কয়টা আছে? 2টা এপি স্কয়ার, এপি স্কয়ার। এখানে একিউ আছে 2টা, আর এই পাশ থেকে এপি একটা নিয়ে আসছি মাইনাস, এই পাশ থেকে একিউ একটা নিয়ে আসছি মাইনাস, এই আর কিছু না, ঠিক আছে? সবাই বুঝছি? হ্যাঁ, এখন আসো সদৃশ। ওকে, সদৃশতা। এখন বলো তো সবাই, একটু বলো তো সদৃশ মানে কি? পোল পোল পরে, সদৃশ মানে কি? কেউ একজন বলো তো। সদৃশ বলতে আমরা কি বুঝি? সদৃশ বলতে বোঝায় সেম বা এক, ঠিক আছে? সদৃশ বলতে বুঝাই আমরা সেম বা এক, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে কোন দুইটা ত্রিভুজ বা দুইটা চতুর্ভুজ বা দুইটা বহুভুজ বা বীজগাণিতিক যে কোনো জিনিস সদৃশ হতে পারে। যেমন ধরো তুমি যদি ম্যাটাডোরের 2টা কলম নাও, ঠিক আছে? ম্যাটাডোর 2টা কলম নাও, যে ম্যাটাডোর হাই স্কুল, ঠিক আছে? তাহলে ধরো তোমার ম্যাটাডোর হাই স্কুলে লিখো সবাই, তো তোমার কাছে কলম আছে মনে করো ম্যাটাডোর হাই স্কুল হলুদটা, আর আমার কাছে কলম আছে যে ম্যাটাডোর হাই স্কুল লালটা। তাহলে তোমার আর আমার কলম সদৃশ কিনা আমি কেমনে বুঝবো?
তাই দুইটা শর্ত, একটা হচ্ছে তুমি ফার্স্টে দেখবা ম্যাটাডোর হাই স্কুল কিনা, তাহলে যদি দুইটা ম্যাটাডোর হাই স্কুল হয় তাহলে মোটামুটি সদৃশ হওয়ার চান্স। এরপরে দেখবা কালার সেম কিনা, তাই না? এরপরে দেখবা কালার সেম কিনা, ঠিক আছে? তো কালার সেম কিনা, যদি কালারও মিলে যায় আর ম্যাটাডোর হাই কলমের ব্র্যান্ডও মিলে যায়, তাহলে হচ্ছে তোমার বলা যাবে কলম দুইটা সদৃশ। তাহলে এরকম ভাবে দুইটা ত্রিভুজ আর দুইটা চতুর্ভুজ বা দুইটা ষড়ভুজ পঞ্চভুজ যাই বলো, সবগুলোরই সদৃশ হওয়ার কিছু কিছু কি বলা হয়, তোমার সদৃশ হওয়ার কিছু শর্ত আছে, ঠিক আছে? তাই শর্তগুলা কি কি আমরা একটু দেখি। কি বলছে যে সদৃশতার ক্ষেত্রে দুইটা জিনিস সবসময় দেখা লাগে, সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজকে তখনই সদৃশ বলা যাবে যখন, তাহলে সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ, তাহলে আমরা ধরি দুইটা তোমার কি বলে, দুইটা চতুর্ভুজ, সমান সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ বলছি, দুইটা চতুর্ভুজ, একটা চতুর্ভুজ ধরি এরকম, এই যে এইরকম চতুর্ভুজ, ঠিক আছে? একটা চতুর্ভুজ ধরি এরকম, এটা একটা কি বর্গ আঁকলাম, হ্যাঁ। আর আরেকটা চতুর্ভুজ ধরি আমরা এরকম, এটা একটা আমরা আয়ত আঁকলাম, ঠিক আছে? এটা একটা আয়ত আঁকলাম। এখন বলছি কি যে এদের কোণগুলি যথাক্রমে একটি অপরটির সমান হয়, তাই দেখি ওদের কোণগুলিকে সমান কিনা। তাহলে এই কোণ আর এই কোণ, তাহলে এটা এ কোণ, এটা হচ্ছে মনে করো বি, এটা সি, এটা ডি, ঠিক আছে? তাহলে এই কোণ এটা হচ্ছে ই, এফ, জি, এইচ, ঠিক আছে? তাহলে এ কোণ আর ই কোণ, তাহলে এ কোণ আর হচ্ছে ই কোণ সমান কিনা? হ্যাঁ, অবশ্যই সমান। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি বি কোণ আর হচ্ছে এফ কোণ, ঠিক আছে? তাহলে বি কোণ আর এফ কোণ সমান, ঠিক আছে? এফ কোণ সমান। তারপরে কি ডি কোণ আর হচ্ছে জি কোণ, তাহলে ডি আর জি সমান, ডি আর জি হচ্ছে সমান। আচ্ছা, সি আর এফ সমান, এইচ সমান কিনা? তাহলে সি আর এইচ ও সমান। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো কি এক কোণগুলো একটি আরেকটি সমান, তাহলে এইটার যে কোণ এটার কোণের সমান, ঠিক আছে? তাহলে আমাদের কি এটাকে বলতেছি যে এটা মানতেছে, তাহলে কোণগুলো একটি অপরটির সমান। এরপর বলছে কি একটির অনুরূপ বাহুর অনুপাতগুলো যথাক্রমে অপরটির বাহুর অনুপাতগুলোর সমান হয়। তাহলে অনুরূপ বাহু মানে কি, যে ধরো তোমার একটা কলম আছে, ঠিক তোমার অনুরূপে আমারও একটা কলম আছে, ঠিক আছে? তো একটি অনুরূপ বাহু মনে করো এটার এবি বাহু, এটার ঠিক এই পাশে কি বাহু আছে, ইএফ বাহু আছে, ঠিক না? তাহলে এটার এবি বাহুর যে অনুপাত, এবি আর ইএফ এর যে অনুপাত, ঠিক আছে? এবি আর ইএফ এর যে অনুপাত, ঠিক আছে? এই সবগুলা বাহুর অনুপাত, যেমন এডি, এডি আর তোমার মনে করো ইজি, এই অনুপাতটাকে সমান। খেয়াল করো, এটা মনে করো একটা বর্গ, তাহলে বর্গের সবগুলো বাহু কত? 5 5, সাপোজ ধরো 5 আর 5 5 5, কিন্তু আয়তের সবগুলো বাহু কিন্তু সমান না। আয়তের এই বাহু মনে করো 10 5 10 5, সরি এখানে 5 10। তাহলে এই যে এবি মানে কত, এবি মানে কত? 5, ঠিক আছে? আর ইএফ মানে কত? মনে করো 10, ঠিক আছে? আর এই এডি মানে কত বলো তো? এডি মানে 5, ইজি মানেও 5। তাহলে এই যে দেখো 5/10 ইকুয়ালস টু কি তোমার 5/5? মোটেও না, এটা তো সমান না। তাহলে এই যে বাহুর অনুপাত গুলা সমান হচ্ছে না, ঠিক আছে? দুইটার যে অনুরূপ বাহুর অনুপাত গুলা সমান হচ্ছে না। সুতরাং আমরা কি বলতে পারি যে দুইটা বহুভুজ, এই দুইটা বহুভুজ সদৃশ নয়। কি বলতে পারি? সদৃশ নয়। সদৃশ নয় মানে কি, যে দেখতে একই না। দেখো এটা কিন্তু একটা বর্গ, এটা একটা আয়ত, সো একই হওয়ার কোনো চান্স নাই। তাহলে কি মানতে হবে? দেখো কোণগুলা কিন্তু সমান হয়েছে, কোণগুলা কিন্তু সমান হয়েছে, তাহলে কোণগুলা সমান হওয়ার পরেও এই শর্তটা মানে নাই, সুতরাং আমরা কি বলতে পারি? সদৃশ হবে না, ঠিক আছে? তাহলে আমাকে কি কি শর্ত মানতে হবে? দুইটা শর্ত মানতে হবে। এখন শুধু যদি কোণ সমান হয় তাহলে আমরা কি বলবো? সদৃশ কোণী। কি বলবো? সদৃশ কোণী, যে দুইটা জিনিসের কোণগুলা সমান, যেমন বর্গ আর আয়ত হচ্ছে সদৃশ কোণী, বর্গ আর আয়তের কোণ সমান, কিন্তু অনুরূপ বাহু সমান না, সুতরাং আমরা বর্গ আর আয়ত পরস্পর সদৃশ বলতে পারবো না। ওকে, পয়েন্টে লেখা আচ্ছা, এবার আসো, দেখো এবার একটা কথা বলি যে দুইটি ত্রিভুজ সদৃশ কোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে, ঠিক আছে? এটা কি ধরনের জিনিস? ওকে, চলো এটা আমরা একটু দেখি। দুইটি ত্রিভুজ সদৃশ কোণ হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে, এটা এটা দ্বারা কি বোঝানো চাইছে? দেখো এখানে যদি একটা ত্রিভুজ হয় এরকম, যে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আবার সেম ত্রিভুজে আমি একটু বড় ছোট করে আঁকলাম, হুম, এই একটা ত্রিভুজ। তাহলে এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে আমাকে কি বলছে যে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তাহলে আসো, দুইটি ত্রিভুজ সদৃশকোণী তার মানে কি এবিসি, এবিসি ও ডিইএফ, ডিইএফ, ঠিক আছে? এরা কি সদৃশ কোণী? কি চাইছে? সদৃশ কোণী, সদৃশ কোণী। আচ্ছা, তাহলে এক নম্বরে কি বলা যায়? এ কোণ সমান কত? টি কোণ। আর বি কোণ সমান কত? এফ ই কোণ। আর তোমার সি কোণ সমান কত? এফ কোণ।
তাহলে সদৃশ কোণী বলতে পারতেছি আমরা যে সদৃশ কোণী হলে ওরা বলছে যে বাহুগুলোর অনুপাতও সমানুপাতিক হবে, সরি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তাহলে এবি এর অনুরূপ বাহু কোনটা? এবি একটা বাহু, এটার অনুরূপ বাহু হচ্ছে ডিই, তাহলে এবি বাই তোমার কি হবে ডিই। হ্যাঁ, আর এখানে কি বলছে এসি, এসি আর অনুরূপ বাহু কোনটা? ডিএফ, তাহলে এসি আর হচ্ছে অনুরূপ বাহু হচ্ছে ডিএফ। হ্যাঁ, আর এখানে মনে করো বিসি আর অনুরূপ বাহু কত? ইএফ, তাহলে বিসি বাই হচ্ছে ইএফ। তাহলে দেখো এই যে অনুরূপ বাহুগুলোর অনুরূপ সরি অনুপাত হচ্ছে সমান। তাহলে এখানে এটা কি ছিল বলতো ভাইয়া? এটা ছিল হচ্ছে তোমার 1 নম্বর শর্ত, যে কোণগুলা সমান, কোণগুলা সমান হলে আমরা কি বলতে চাচ্ছিলাম? সদৃশ কোণী। আর এটা ছিল আমাদের 2 নম্বর শর্ত, যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে একটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, মানে আমার যে দুইটা শর্ত ছিল সদৃশের, হ্যাঁ সদৃশের যে দুইটা শর্ত ছিল, একটা হচ্ছে কি সদৃশ কোণী, একটা হচ্ছে সদৃশ কোণী, আরেকটা ছিল হচ্ছে তোমার কি ছিল বলতো? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহু, বাহু সমানুপাতিক, সমানুপাতিক, ঠিক আছে? অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? আমরা দেখছিলাম একটা বর্গ আর আয়তের ক্ষেত্রে এই সদৃশ কোণী হয়েছে, কিন্তু এটা হয় নাই, ঠিক আছে অনুরূপ বাহু। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে? যে সদৃশ কোণী হইলে অটোমেটিক সেকেন্ডটা সঠিক হয়ে যাবে, অটোমেটিক সঠিক সেকেন্ডটা সঠিক হয়ে যাবে। তাহলে 1 নম্বর যদি সত্যি হয়, অটোমেটিক সেকেন্ডটা সত্যি হয়ে যাবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে এখানে কি বলছে? দ্রষ্টব্য যে ত্রিভুজের 1 ও 2 এর ক্ষেত্রে যে কোনো একটা শর্ত পূরণ হলেই অন্যটা শর্ত হয়ে যায়। তাই ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ কোণী হওয়া আর সদৃশ হওয়া একই কথা, ঠিক আছে? তো আমরা কি দেখছিলাম? বর্গ আর আয়তের ক্ষেত্রে, চতুর্ভুজ বা বহুভুজ বা যে কোনো বহুভুজের ক্ষেত্রে তোমার সদৃশ কোণী হইতে পারে, কিন্তু 2 নাম্বারটা সত্য না হইতে পারে। কিন্তু ত্রিভুজের যদি একটা সত্য হয়ে যায়, ত্রিভুজটা সদৃশ হয়ে যাবে, আরেকটা এমনিতেই সত্য হবে, এটাই বলা হয়েছে। সবাই বুঝছো? তাহলে সদৃশ কোণী মাত্রই সদৃশ ত্রিভুজ, সদৃশ কোণী মাত্রই সদৃশ ত্রিভুজ। ওকে, নেক্সট, নেক্সটে আসো কিছু আমরা সংজ্ঞা দেখি। হ্যাঁ, ঠিক আছে, নেক্সটে আসো কিছু সংজ্ঞা দেখি। আসো, হ্যাঁ তিনটা, তিনটা মিললে হবে না, দুইটা কোণ তো একটা বাহু, হ্যাঁ হবে, ওইটা তো সদৃশ, ওইটাও হবে। আচ্ছা, এখন আসো কয়েকটা জিনিস, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু। ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু। আচ্ছা আসো, পরিকেন্দ্র মানে কি ভাইয়া? পরিকেন্দ্র মানে হচ্ছে, যেমন ধরো একটা ত্রিভুজ আঁকি, আমি একটা ত্রিভুজ আঁকি, হ্যাঁ তাহলে তুমি একটা ত্রিভুজ আঁকলা সুন্দর করে, এখানে একটা সুন্দর করে একটা ত্রিভুজ আঁকলা, ওকে। এখন তুমি করবা কি? এখানে এটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করবা। লম্ব সমদ্বিখণ্ডিত পারো তোমরা করতে, যে এখান থেকে কম্পাস ধরে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে কম্পাস ধরে এখানে কাটবা, এখানে কাটবা, এখানে কাটবা, এখানে কাটবা, যাই হোক এমনি লম্ব সমদ্বিখণ্ডিত করো। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকটা মনে করো এইটা, হ্যাঁ তো এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। সেম ভাবে এটাকেও তুমি লম্ব সমদ্বিখণ্ডক করবা, ঠিক আছে? মানে লম্বও হবে, সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এটাকেও তুমি লম্ব সমদ্বিখণ্ডিত করবা। এই যে তিনটা লম্ব সমদ্বিখণ্ডক, হ্যাঁ যেই বিন্দুতে মিলবে, এই বিন্দু থেকে কি করবা? এখান থেকে তুমি করবা কি? এই যে এই এতটুক দূরত্ব, এই এতটুক দূরত্ব ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবা। বৃত্ত আঁকলে কি হবে? ম্যাজিক দেখবা। সেটা কি? এই দেখো, এই প্রত্যেকটা বিন্দু দিয়ে, এই যে প্রত্যেকটা শীর্ষ দিয়ে, আমারটা হয় নাই, প্রত্যেকটা শীর্ষ দিয়ে বৃত্তটা যাবে। কি বলছি বুঝছো? এই যে কোনো একটা শীর্ষ নিয়ে এখানে বৃত্ত আঁকবা, প্রত্যেকটা শীর্ষ দিয়ে বৃত্ত যাবে। তাহলে এই যে বিন্দুটা, এটাকে বলা হয় পরিকেন্দ্র। এটাকে কি বলা হয়? পরিকেন্দ্র, পরিকেন্দ্র। আর এটাকে বলা হয় পরিবৃত্ত, 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 ঠিক আছে? তাহলে পরিবৃত্ত আর পরিকেন্দ্র মানে কি? পরিবৃত্ত মানে কি? যেটা ত্রিভুজকে পুরোপুরি পরিবেষ্টিত করে, সেটা হচ্ছে পরিবৃত্ত, সেটা হচ্ছে তোমার পরিবৃত্ত। হ্যাঁ, আর সেই বৃত্তের কেন্দ্রটাকে বলা হয় পরিকেন্দ্র, সেই বৃত্তটাকে বলা হয় পরিকেন্দ্র। আচ্ছা আসো আবার দেখি কি বলছে। যে ধর মনে করো একটা ত্রিভুজ আঁকলা তুমি, অনেকে বুঝো নাই, একটা ত্রিভুজ আঁকলা, মনে করো এখানে একটা ত্রিভুজ আঁকলা, হ্যাঁ এখানে একটা ত্রিভুজ আঁকলা, এই মনে করো ত্রিভুজটা, ঠিক আছে? এখন মনে করো এটাকে তোমরা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে পারো না? যে কোনো একটা, এই যে মনে করো এইটাকে লম্ব সমদ্বিখণ্ডিত কেমনে করবা? এখানে এই পাশে কম্পাস ধরে এই পাশে দুইটা আর এই পাশে দুইটা করে দাগ দিবা। দাগ দিলে এই যে মাঝখানে কি হয়? লম্ব সমদ্বিখণ্ডিত হয়। সেম ভাবে এই প্রত্যেকটা বাহুকে যদি লম্ব সমদ্বিখণ্ডিত করো, লম্ব সমদ্বিখণ্ডিত করো, ঠিক আছে, তাহলে কি হবে বলতো? এই যে এরকম একটা কিছু পাবা, হ্যাঁ এরকম একটা কিছু পাবা। এই জিনিসটা থেকে, এই যে এটা হচ্ছে পরিকেন্দ্র, এটা থেকে এই যে এই দূরত্বটা, বা যে কোনো একটা বাহু তুমি দূরত্ব নিবা, যে কোনো একটা বাহুর দূরত্ব নিবা, বুঝছো? যে কোনো একটা বাহুর দূরত্ব নিবা, এইটা নিতে পারো, এটা নিতে পারো, বা ওইটাও নিতে পারো। নিয়ে তুমি যদি এই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকো, বৃত্তটা কোন দিক দিয়ে যাবে? এই তিনটা শীর্ষ দিয়ে পাস করবে, তিনটা শীর্ষ দিয়ে পাস করবে। এইটাকেই বলা হয় আমার পরিবৃত্ত। এটাকে বলা হয় কি? পরিবৃত্ত। তার মানে কি? যেই বৃত্তটা ত্রিভুজটাকে পুরোপুরি পরিবেষ্টিত করতেছে, সেটাকে বলা হয়
পরিবৃত্ত ত্রিভুজটা সমবাহু হইতে হবে না ভাইয়া, কিছুই হইতে হবে না। এখন আসো, দেখো এখানে দেখো ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। ঠিক আছে, তাহলে এখানে যে কোনো দুইটি বলছে কেন, যে কোনো দুইটি বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে অপরটার লম্ব দ্বিখণ্ডক ওই বিন্দুতে ছেদ করবেই। ঠিক আছে, অথবা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন কোন বৃত্ত আঁকা হলে সেই বৃত্তই ত্রিভুজের সেই বৃত্তের কেন্দ্রই ত্রিভুজের পরিকেন্দ্র। ঠিক আছে, আচ্ছা পরিবৃত্ত বুঝছো সবাই। নেক্সট আসি, মানে হোল ত্রিভুজকে কভার করবে? জি ভাইয়া, হোল ত্রিভুজকে কভার করবে। এটার জন্য কি সমবাহু ত্রিভুজ লাগবে? না ভাইয়া, সমবাহু ত্রিভুজ লাগবে না, সমবাহু ত্রিভুজ লাগবে না। এরপরে এরপরে আসো, আহ লম্ব কেন্দ্র। ঠিক আছে, লম্ব কেন্দ্র মানে কি, এই মনে করো একটা ত্রিভুজ, এই মনে করো একটা ত্রিভুজ, বুঝছো? এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, এখন তুমি কি করলা, এটার একটা এক সাইড থেকে এক সাইড মনে করো এই শীর্ষ থেকে বিপরীত শীর্ষের উপর লম্ব আঁকলা, কোনো সমস্যা নাই, লম্ব আঁকছো ভাইয়া। সেম ভাবে বিপরীত এই শীর্ষ থেকে বিপরীত শীর্ষের উপর লম্ব আঁকবা। আচ্ছা ঠিক আছে, লম্ব আঁকছো, তোমার মন চাইছে এখান থেকেও লম্ব আঁকবা, এই লম্ব আঁকছো। ঠিক আছে, এই যে তিনটা যে লম্ব আঁকছো বিপরীত শীর্ষের উপর লম্ব, সেখানে কোথায় ছেদ করে? একটা বিন্দুতে ছেদ করে। এটাই হচ্ছে তোমার কি লম্ব কেন্দ্র, এটা হচ্ছে তোমার লম্ব কেন্দ্র, এটা হচ্ছে তোমার লম্ব কেন্দ্র। তাহলে কি বলছে দেখো, ত্রিভুজের শীর্ষগুলো হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে তাকে লম্ববিন্দু বলা হয়। লম্ববিন্দু বা লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র না, ভুল লিখছি, লম্ব বিন্দু হবে, লম্ব বিন্দু হবে। ঠিক আছে, লম্ব কেন্দ্র না, লম্ব বিন্দু হবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, সঞ্জিত কি বলছে? রিপ্লাই কিসের রিপ্লাই সঞ্জিত, বলো। উইকলি এক্সামে কি সংজ্ঞা আসবে? না ভাই, সংজ্ঞা, হ্যাঁ সংজ্ঞা আসতে পারে। রিপ্লাই মানে কি? রিপ্লাই মানে তো উত্তর দেওয়া, তাই না? রিপ্লে ওইটা বলতে পারো, হ্যালো একটা মানে সেন্স মেক করে। রিপ্লাই মানে তো উত্তর দেওয়া, তো তোমার কথার উত্তর দাও, তুমি কিছু আজ করছো সেটার উত্তর দিতে হবে, তাই না? রিপ্লে মানে কি, ধরো আবার বাজানো বা আবার ইয়ে করা। আমি তো আর কোনো কিছু প্লে করতেছি না। সো রিপ্লে রিপ্লাই একটাও গ্রহণযোগ্য ওয়ার্ড না। আচ্ছা আসো, ভর কেন্দ্র মানে কি? ভর কেন্দ্র মানে হলো, এই মনে করো এই একটা ত্রিভুজ, বুঝছো? এই একটা ত্রিভুজ, হ্যাঁ, তাহলে এটার যে বিপরীত বাহু, মনে করো বাহুগুলার মধ্যমা বের করবা, মধ্যমা বের করবা। ঠিক আছে, বাহুগুলার মধ্যমা কেমনে বের করে? মনে করো এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই বাহুর মধ্যবিন্দু ডি, ওই বাহুর মধ্যবিন্দু হচ্ছে তোমার ই, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, হ্যাঁ, আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে এই যে দেখো, এই বাহুর প্রত্যেকটা মধ্যবিন্দু না, তাহলে বিপরীত শীর্ষ থেকে মধ্যবিন্দু গুলা যোগ করে দাও, এই বিপরীত শীর্ষ থেকে মধ্যবিন্দু গুলা যোগ করে দাও। যোগ করে দেওয়ার ফলে যেই বিন্দুটা দিয়ে তারা তিনজন পাস করবে সেটা হচ্ছে তোমার একটা বিন্দু, সেটা হচ্ছে জি বিন্দু। ঠিক আছে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এডি, আর কি বিই, আর হচ্ছে সিএফ, এই তিনটা কি তোমার মধ্যমা, এই তিনটাকে কি বলা হয়? মধ্যমা। ঠিক আছে, এই তিনটাকে বলা হয় মধ্যমা। আচ্ছা, জি কে বলা হয় তোমার ভর কেন্দ্র, জি কে বলা হয় ভর কেন্দ্র। তাহলে ত্রিভুজের তিনটা মধ্যমা যেখানে ছেদ করে সেখানটাকে বলা হয় ভর কেন্দ্র। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে মধ্যমাটা দেখো, এই যে মধ্যমাটা, এই মধ্যমাটা কি যে কোনো এই যে ভর কেন্দ্রটা যে কোনো মধ্যমাকে দুই ভাগে ভাগ করে না? দেখো এই যে এডি, যেটা সেটাকে দুই ভাগে ভাগ করতেছে, কিভাবে ভাগ করতেছে? এজি আর হচ্ছে নিচের টুককে জিডি, হ্যাঁ, আর এই যে বিই আর সিএফ থেকে বিই কে কিভাবে ভাগ করতেছে? বিজি আর হচ্ছে জিই, এভাবে ভাগ করতেছে। ঠিক আছে, তারপরে তোমার সিএফ কে কিভাবে ভাগ করতেছে? সিজি আর হচ্ছে জিএফ। এটা তাহলে এটা এটা কে ভাগ করতেছে? ভর কেন্দ্রটা প্রত্যেকটা মধ্যমাকে এভাবে ভাগ করতেছে। এখন আমার প্রপার্টিটা হচ্ছে এরকম যে এজি আর জিডির অনুপাত হচ্ছে 2:1, 2:1, 2:1। তাহলে প্রত্যেকটা মধ্যমাকে এই ভর কেন্দ্রটা কি অনুপাতে ভাগ করে? 2:1 অনুপাতে ভাগ করে। সবাই বুঝছি? সবাই কি বুঝছি? প্রত্যেকটা মধ্যমাকে ভরকেন্দ্র এই অনুপাতে ভাগ করে। ওকে, লম্ববিন্দু ভরকেন্দ্রের পার্থক্য ভাই, লম্ববিন্দু তো অপর পাশে লম্ব আঁকবা, আর ভরকেন্দ্র তো মধ্যবিন্দুর সাথে যোগ করবা। ভাই রেশিওটা কিভাবে জানলাম ভাই? 2:1 কেন ভাই? এটা প্রপার্টি আল্লাহ বানাই দিছে ভাই, এটা আল্লাহ দিছে, বলছে যে আল্লাহ বলে দিছে যে মধ্যমাকে তুমি 2:1 অনুপাতে ভাগ করবা ভরকেন্দ্র, বুঝছো? বুঝছো, এডি আর জিডি সমান কি না? বাট প্রুফটা নিশ্চয় আছে, হ্যাঁ ভাই প্রুফ তো অবশ্যই আছে, প্রুফ থাকবে না কেন? বাট সবকিছু করার তো টাইম নেই, বুঝো না? প্রুফ তো আমাদের ইম্পর্টেন্ট না এতটা। জিএফ গুড ফ্রেন্ড, হ্যাঁ
2:1 কেমনে ভাই? এটা প্রপার্টি ভাই। এত তাইলে পরিকেন্দ্র ভরকেন্দ্র কি সেম না ভাই? পরিকেন্দ্র তো লম্ব সমদ্বিখণ্ডক। কার লম্ব সমদ্বিখণ্ডক? বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আর ভরকেন্দ্র কি? যে বাহুর মধ্যবিন্দুর সাথে বিপরীত শীর্ষের যোগবিন্দু। আচ্ছা, নীলাভ্র বলছে গুড ফ্রেন্ড। কিভাবে আল্লাহ বললো? আল্লাহ তো আল্লাহ বানাইতেছে না, এইসব কে বানাইছে বলো? এগুলো তো আল্লাহ বানাইছে। এই যে ত্রিভুজের যে ভরকেন্দ্র, এগুলো কে বানাইছে? আল্লাহ বানাইছে, তাই না? এখন দেখো দেখো এই তুমি তুমি যতদিন থেকে, তুমি ধরো আজকে জানলা এই জিনিসটা, ধরো যে আবিষ্কার করছে সে জানছে 500 বছর আগে বা 1000 বছর আগে। তার আগে কি ভরকেন্দ্র আর ইয়ের অনুপাত, সরি, ত্রিভুজকে ভরকেন্দ্র কি 2:1 অনুপাতে বিভক্ত করতো না? অবশ্যই করতো। মানুষ তো জাস্ট ডিসকভার করছে, বাইর করছে, এর আগেও তো করতো। লম্ববিন্দু বুঝি নাই। লম্ববিন্দু হচ্ছে আহ আহ লম্ববিন্দু হচ্ছে তোমার উল্টা দিকে, সরি, যে কোনো একটা শীর্ষ থেকে অপর বাহুর উপর লম্ব আঁকবা, শীর্ষ থেকে অপর বাহুর উপর লম্ব আঁকবা, প্রত্যেকটা শীর্ষ থেকে অপর বাহুর উপর লম্ব আঁকবা। সেই লম্বগুলা যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে লম্ববিন্দু। বুঝছো? সো এইটাই আর কি। আচ্ছা, তাহলে সবাই বুঝছি, সবাই বুঝছি। তাহলে ত্রিভুজের পরিকেন্দ্র কি? লম্ব সমদ্বিখণ্ডক গুলা যেখানে ছেদ করবে। ত্রিভুজের ভরকেন্দ্র কি? মধ্যমা গুলা যেখানে ছেদ করবে। ত্রিভুজের লম্ব বিন্দু কি? বিপরীত শীর্ষ হতে বিপরীত বাহুর উপর লম্বগুলা যেখানে ছেদ করবে, সেটা হচ্ছে লম্ববিন্দু। আচ্ছা, অনেকে আলহামদুলিল্লাহ বলতেছে, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন একটা পোল ছাড়লাম, পোলটা আনসার দাও তোমরা। ওকে, অফ করে দিচ্ছি। তোমরা রেজাল্ট দেখো। 36% মানুষ তোমার আনসার করছে ভরকেন্দ্র, 18% মানুষ আনসার করছে কোনোটি নয়। আচ্ছা ঠিক আছে, চলো। তাহলে এখানে কি বলছে? ত্রিভুজের তিনটি কোণকে সমদ্বিখণ্ডিত করলে সমদ্বিখণ্ডক ত্রয়টি ছেদ বিন্দু কি হবে? আসো, তাহলে তিনটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত তিনটি কোণকে কেমনে করবে? এই দেখো, এটা হচ্ছে একটা ত্রিভুজ, হ্যাঁ। তাহলে এই তিনটা কোণ, একটা দুইটা আর হলো তিনটা কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এইটাকে সমদ্বিখণ্ডিত করে এইভাবে সাই করে চলে যাবে, ঠিক আছে। আর এটাকে সমদ্বিখণ্ডিত করে এইভাবে সাই করে চলে যাবে, আর এটাকে সমদ্বিখণ্ডিত করে এই দিয়ে সাই করে চলে যাবে, হ্যাঁ। তাহলে এই যে মাঝখানে যে বিন্দুটা আছে, এটা কি করবে? তোমার এখানে আছে একটা নতুন একটা বিন্দু পাইলাম। এই বিন্দুটা থেকে তুমি যদি এখানে লম্ব আঁকো, এই লম্বের সাথে খুব সম্ভবত এই লম্বটাকে ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকো, তাহলে এরকম হবে বৃত্তটা। আমি যতটা জানি এইভাবে, এই হবে, বুঝছো? তাহলে এইটাকে বলা হয় অন্তবৃত্ত, আর এইটাকে বলা হয় অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র, আর এটাকে বলা হয় অন্তবৃত্ত, ঠিক আছে, অন্তবৃত্ত, বুঝছি, অন্তবৃত্ত। তাহলে আহ ওকে, এখন কথা হচ্ছে যে আহ আমাদের ভরকেন্দ্র, লম্ববিন্দু, পরিকেন্দ্র তো একটাও না, সবগুলো তো আমি তোমাকে বলছি, তাই না? তাহলে এটা কি নতুন একটা জিনিস, সেটা কি অন্তবৃত্ত। আচ্ছা, তাহলে পরিবৃত্ত আর অন্তবৃত্তের মধ্যে পার্থক্যটা কি? পরিবৃত্ত মানে কি বলতো? পরিবৃত্ত হচ্ছে যেটা হচ্ছে তোমাকে ত্রিভুজটা, সরি, লম্ব সমদ্বিখণ্ডক গুলা এখানে তুমি ইয়ে করবা, যেখানে ছেদ করে সেটা, আর ত্রিভুজটাকে পরিবেষ্টিত করবে কে? তোমার এই বৃত্তটা, সেটা হচ্ছে তোমার কি? পরিবৃত্ত। পরিবৃত্ত, পরিবৃত্ত। আচ্ছা, আর ত্রিভুজটা যাকে পরিবেষ্টিত করবে, ত্রিভুজটা যদি কোনো বৃত্তকে পরিবেষ্টিত করে, মানে ত্রিভুজের ভিতরে বৃত্তটা বসে আছে, তাহলে এটাই হচ্ছে তোমার অন্তবৃত্ত, অন্তবৃত্ত। আচ্ছা, অন্তবৃত্ত কেমনে বের করে? অন্তকেন্দ্র বের করতে হবে। অন্তকেন্দ্র কেমনে বের করে? যে তিনটা কোণের সমদ্বিখণ্ড গুলা ছেদ করলে যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। আমরা এখানে আর সময় নষ্ট না করি। এবার কি বলছে? ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ হয়, এটা প্রুফ করতে বলছে। কি বলছে? ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ হয়। তাহলে এই যে তোমাদের তিনটা জিনিস যে এখন শিখলা, সেই তিনটা জিনিসের প্রয়োগ করবা, সেটা কি? ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ হয়। আবারও বলি, পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ হয়, ঠিক আছে। তাহলে এখন আসো আমরা আঁকি, একটু ত্রিভুজটা আঁকি। আমি সুন্দর করে আঁকতে পারবো না, তারপরও চেষ্টা করি, বুঝছো? আমি আগে থেকেই সারেন্ডার করে দিলাম, তোমরা আবার মাইন্ড করো না আমার আঁকা দেখি, হ্যাঁ। সারেন্ডার করে দিলাম। এই হলো ত্রিভুজ আঁকলাম, ওকে। এই এই পুরাটা আঁকলাম, হ্যাঁ, পুরাটা আঁকলাম। একটা বৃত্ত আঁকছি, পরিবৃত্তটা আঁকছি। এখন আমার বলো, পরিবৃত্তের কেন্দ্র মনে করো, আচ্ছা পরিবৃত্তের কেন্দ্র পরে দিই। তুমি মনে করো এইখানে লম্ব আঁকলাম, হ্যাঁ, আর এইখানে একটা লম্ব আঁকলাম। এইটা হচ্ছে ও বিন্দু। ও বিন্দুটা কি? এই ও বিন্দুর নাম কি বলো?
দেখি তো, বলো তো দেখি ও বিন্দুর নাম কি? ও বিন্দুর নাম কি ভাইয়া? টুল ইউজ কর ভাইয়া, টুল ইউজ করতে আমার কাহিল লাগে। আমি অ্যাকচুয়ালি ইয়েতে করি তো, কোনো বোর্ড ইউজ করি না, আমি স্লাইডে অ্যানোটেট করি, দ্যাটস ওয়াই। অর্থ সেন্টার, ওরে বাবা, না না না, এত কষ্ট না। লম্ব বিন্দু, লম্ব বিন্দু, ও হচ্ছে লম্ব বিন্দু ভাই, ও হচ্ছে লম্ব বিন্দু, লম্ব বিন্দু, বুঝছো? ও হচ্ছে লম্ব বিন্দু। আচ্ছা ঠিক আছে, তাহলে লম্ব বিন্দু পেয়ে গেছি। এখন মনে করো যে পরিবৃত্ত, এখন মনে করো যে আচ্ছা, একটা মধ্যমা আঁকি। এই যে মনে করো এই পি বিন্দু, এটা কি বিন্দু দিতে দেওয়া যায়? এটা এ দাও, এটা বি দাও, এটা দাও সি, এটা এ বি সি দাও। আচ্ছা, এটা দাও ডি লম্ব, এটা দাও ই লম্ব, ঠিক আছে, এটা ই লম্ব। আচ্ছা ঠিক আছে, এখন মধ্যবিন্দুর সাথে যদি সংযোগ করি, এই হলো মধ্যবিন্দু আমার, এই মধ্যবিন্দুর সাথে আমি সংযোগ করে দিই, তাহলে এই যে মধ্যবিন্দুর সাথে সংযোগ করলাম, এই এপিটা কি বলো তো দেখি? সবাই বলো তো দেখি, এপি কি? এপিটা কি বলো তো দেখি? মধ্যবিন্দুর সাথে সংযোগ করলাম, এফ লম্ব লাগলো না? না লাগলো না, আর লাগবে না। লম্ব একটা দুইটা হইলেই চলবে, দুইটা হইলেই তো লম্ব বিন্দু পেয়ে যাচ্ছি, তাই না? এপি হচ্ছে মধ্যমা, ওকে সবাই পারো। এপি হচ্ছে মধ্যমা, এপি হচ্ছে মধ্যমা, এপি হচ্ছে মধ্যমা। আচ্ছা, তাহলে এখন মনে করো এই যে পরিবৃত্ত আঁকছি, এই পরিবৃত্তের তোমার পরিবৃত্তের কি কোথায় পরিকেন্দ্রটা? এইখানে। পরিকেন্দ্রটা কোথায়? এইখানে, এই যে এইখানে, হ্যাঁ, পরিকেন্দ্র হচ্ছে এইখানে। ওকে, তাহলে পরিকেন্দ্র হচ্ছে এইখানে। তাহলে পরিকেন্দ্রটা কেমনে পাইলাম এটা জিজ্ঞেস করো না, কারণ পরিকেন্দ্র যখন আঁকছি তখন পাইছি, বুঝছো? মানে মনে মনে যখন আঁকছি, তাহলে পরিকেন্দ্রটা হচ্ছে এখানে। ওকে, সবাই বুঝছি এসটা কি আমাদের পরিকেন্দ্র, এসটা কি পরিকেন্দ্র, এসটা কি পরিকেন্দ্র, এতটুকু পর্যন্ত সবাই বুঝছি? এতটুকু পর্যন্ত এডি কি স্যার? এডি হচ্ছে একটা লম্ব, আর কিছু না, এডি হচ্ছে লম্ব। এলা বলছে এডি কি স্যার? আচ্ছা, আবার বলতে বলছে মাইশা, আবার বলতে বলছে। আচ্ছা মাইশা, চলো তোমার জন্য আবার বলি। এই সবাই শোনো, মাইশার জন্য কি বলছে, যে একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজের লম্ব আঁকছি এডি আর বি, ঠিক আছে, ত্রিভুজের লম্ব এডি আর বি আঁকছি। তাহলে লম্ব দুইটা যেখানে ছেদ করছে সেটা তো লম্ব বিন্দু, শেষ। ও হচ্ছে লম্ব বিন্দু। এপি একটা মধ্যমা আঁকছি, তাহলে এপি কি একটা মধ্যমা। আচ্ছা ঠিক আছে, এস কি একটা পরিকেন্দ্র, আমাদের এস হচ্ছে পরিকেন্দ্র, এসটা কি পরিকেন্দ্র। আচ্ছা, এখন আমার কি বলছে, পরিকেন্দ্র, ভরবিন্দু, লম্ববিন্দু একই সমরেখায়, তাহলে আমরা কি কি পাইছি বলতো? লম্ববিন্দু কি কি পাইছি খেয়াল করো, এস পাইছি, এসটা কি পরিকেন্দ্র, এসটা কি পরিকেন্দ্র, হ্যাঁ। আর ওই পাশে কি আছে বলতো? লম্ববিন্দু আছে, লম্ববিন্দু আছে। তাহলে এই দুইটা যদি যোগ করে দিই, তাদের এদের দুইটার যে কোনো এই মাঝামাঝি কোথাও ভরকেন্দ্র আছে, তাই না? সবাইকে এটা বুঝছো? এই এস আর ও যদি যোগ করে দেই, ঠিক আছে, এস আর ও যদি যোগ করে দেই, তাহলে এদের দুইটার মাঝখানে কোথাও ভরকেন্দ্র আছে, তাই না? এই দুইটা যদি যোগ করে দেই, তাহলে মাঝখানে কোথাও ভরকেন্দ্র আছে, তাই না? তাহলে বলো তো ভাইয়া, এই যে এই সরি এই যে ভরকেন্দ্র এই মাঝখানে কোথাও আছে, সমরেখ যেহেতু বলছে, তাহলে ভাইয়া এই যে এটা কোথায়, মধ্যমাকে কোথায় ছেদ করছে? জিতে ছেদ করছে। তাহলে ভরকেন্দ্র কি মধ্যমার উপরে ছাড়া অন্য কোথাও থাকা পসিবল? ভরকেন্দ্র কি মধ্যমার উপরে ছাড়া অন্য কোথাও থাকা পসিবল না? না, তাহলে জি ভরকেন্দ্র প্রমাণ করাই যথেষ্ট। এই যে জি, জি ভরকেন্দ্র প্রমাণ করাই যথেষ্ট। জি বিন্দুটি, বিন্দুটি ভরকেন্দ্র, ভরকেন্দ্র, এটি প্রমাণ করাই যথেষ্ট, এটি প্রমাণ করাই যথেষ্ট, আর কিছু প্রমাণ করা লাগবে না। এখন যারা বুঝো নাই আবার বলি, যারা বুঝো না, এই ব্রেক কেমনে হয়, কে বলতেছে ব্রেক? ব্রেক একটু পরে ব্রেক দিচ্ছি। ওকে, এই উপপাদ্য করায় ব্রেক দিচ্ছি, হ্যাঁ। তাহলে জি ভরকেন্দ্র, একটু একটু পরে 5 মিনিট পরে ব্রেক দিচ্ছি এই পদ্ধতিটা করায়। এখন খেয়াল রাখো, খেয়াল করো, সবাই আসো খেয়াল করো। তাহলে কি বলছি, আমরা লম্ব বিন্দু পাইছি আর পরিকেন্দ্র পাইছি। পরিকেন্দ্র কেমনে পাইছি এটা অনেকে আস করতেছো। পরিকেন্দ্র কেন্দ্রটা যখন তুমি আঁকবা তখন পাবা পরিকেন্দ্র, ঠিক আছে? পরিকেন্দ্র পাওয়ার আলাদা কোনো ইয়ে নেই, পরিকেন্দ্র এটাই জাস্ট, আমরা আগে থেকে দেওয়া আছে এই টাইপের। তাহলে দেখো পরিকেন্দ্র আর লম্ববিন্দু যখন, দেখো পরিকেন্দ্র আর লম্ববিন্দু যখন আমরা এভাবে টেনে দিছি, তাহলে আমাকে বলছে সমরেখ, মানে কি একই রেখার উপর প্রমাণ করতে হবে। যখন টেনে দিছি তখন মাঝামাঝি কোথাও একটা আমার ভরকেন্দ্র আছে, এখন মাঝ দিয়ে কে গেছে? এপি মধ্যমা হাই বলে চলে গেছে, ঠিক আছে, এপি মধ্যমা। তাহলে এপি মধ্যমার উপরেই তো ভরকেন্দ্র যদি থাকে মধ্যমার উপরেই তো থাকবে। তাহলে বলছি কি এই এসও লাইনের মধ্যে আছে, আবার তাহলে মধ্যমার মধ্যে আছে, তাহলে এইটাই জি বিন্দুই তো ভরকেন্দ্র হবে। তা আমি যদি এটা প্রমাণ করি জি বিন্দু ভরকেন্দ্র, তাহলে তো প্রমাণ হয়ে যায় এস জিও এক লাইনে আছে। কথা কি বুঝছো সবাই? সবাই কি বুঝছি? এ, সবাই বুঝছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন আসো এস থেকে পি এর উপর লম্ব আঁকি, এস থেকে পি এর উপর লম্ব আঁকি, এস থেকে পি এর উপর লম্ব আঁকি। তাহলে এস হতে পি এর উপর
পি এর উপর লম্ব আঁকি। দেখো তোমাদের ক্লাস শুরু করছি 37-এ, আমি 37 বা 38-এ ব্রেক দিব। ওকে ওকে, ঠিক আছে, লম্ব আঁকলাম, বুঝছি সবাই? তাহলে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে আমি জানি, এখানে বুঝতে সমস্যা হচ্ছে, বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে আমি বলি। তাহলে এখন তোমরা বইয়ে চিত্রটা দেওয়া আছে, তোমরা বইয়ে ভালো করে দেখতে পারো আবার বইটার সাথে নিয়ে। আচ্ছা, তাহলে দেখো আমি আবার এখানে আঁকি, তোমাদের কোনো সমস্যা হবে যাতে না হয়, আমি এখানে আঁকি। দেখো এইটা হচ্ছে আমাদের লম্ববিন্দু ছিল, এটা কি ছিল? লম্ববিন্দু ও। এইটা ছিল হচ্ছে তোমার পরিকেন্দ্র, সরি এস, এটা হচ্ছে তোমার পরিকেন্দ্র, হ্যাঁ। আর এ ছিল এইখানে, এ ছিল এইখানে, আর এই মধ্যমাটা এই নিচ পর্যন্ত গেছে, ঠিক আছে। এইখানে হচ্ছে তোমার কি ছিল বলতো, এইখানে ছিল পি, তাই না? এপি মধ্যমা, এপি মধ্যমা। এইখানে হচ্ছে তুমি লম্ব আঁকছো, এইখানে হচ্ছে তুমি লম্ব আঁকছো, এস এর উপর পি লম্ব আঁকছো, এইটা হচ্ছে আমাদের জি, ঠিক আছে। এখন এ কিন্তু নিচের দিকেও আছে, এটা কোনটা? এডি, এডি লম্ব কিন্তু নিচের দিকেও আছে। এটা কি সবাই বুঝছি? এতটুক, এতটুক কি বুঝছি? আচ্ছা, এটা কিন্তু আবার পরীক্ষা আইকো না, হ্যাঁ, পরীক্ষা কিন্তু এটা আঁকা যাবে না, বা তুমি রাফ আঁকতে পারো বাট এমনি আইকো না। ওকে, এখন কথা হচ্ছে, এখন একটা জিনিস মনে রাখতে হবে যে, খেয়াল করো, আমি এটা যে বলে দিই, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার লম্ব কেন্দ্র হতে, লম্ব কেন্দ্র হতে হতে কোন শীর্ষের দূরত্ব, কোন শীর্ষের দূরত্ব, শীর্ষের দূরত্ব, দূরত্ব, ঠিক আছে, লম্ব কেন্দ্র হতে কোন শীর্ষের দূরত্ব, হ্যাঁ, পরিকেন্দ্র হতে, পরিকেন্দ্র হতে হতে ওই শীর্ষের, ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের, বাহুর দূরত্বের, দূরত্বের দ্বিগুণ, দূরত্বের দ্বিগুণ গুণ। তাহলে কি বলছে? লম্ব বিন্দু হতে কোন শীর্ষের দূরত্ব, দেখো এ কিন্তু একটা শীর্ষ, তাহলে লম্ব বিন্দু কে আমাদের বলতো? ও। কোন শীর্ষ, এ একটা শীর্ষ, তাহলে লম্ব বিন্দু হতে কোন শীর্ষের দূরত্ব কি? ও এ, তাই না? লম্ব বিন্দু হতে একটা কোন শীর্ষের দূরত্ব হচ্ছে তোমার ও এ, ঠিক আছে, ও এ। পরিকেন্দ্র হতে, পরিকেন্দ্র কে? এস, পরিকেন্দ্র হতে হচ্ছে এস, তাই না? পরিকেন্দ্র হচ্ছে এস, এস হতে ওই শীর্ষের বিপরীত বাহু, ওই শীর্ষের বিপরীত বাহু কে বলতো? এস হচ্ছে বিসি, ওই শীর্ষের বিপরীত বাহু বিসি, বিসি এর লম্ব দূরত্ব, বিসি বাহুর লম্ব দূরত্ব, এটা লম্ব দূরত্ব হবে, লম্ব দূরত্ব, তাহলে বিসি বাহুর লম্ব দূরত্ব কি? এসপি দ্বিগুণ, তার লম্ব বিন্দু হতে কোন শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র হতে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্বের দ্বিগুণ, তাহলে এসপি হচ্ছে, এসপির দ্বিগুণ হচ্ছে ও এর সমান। এই জিনিসটা কি সবাই বুঝছি? ওই জিনিসটা কি বুঝছি? এটা কি সবাই বুঝছি? আচ্ছা, তাহলে ও এর সমান এসপি, ক্লিয়ার সবাই? ও এর সমান এসপি। আচ্ছা, এতটুকু আমরা, কেউ কি বুঝে না এমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই আরেকবার বলেন। আচ্ছা, লম্ব কেন্দ্র, দেখো লম্ব কেন্দ্র না, লম্ব বিন্দু হবে অ্যাকচুয়ালি, লম্ব বিন্দু হতে, লম্ব বিন্দুকে ও, লম্ব বিন্দু হতে একটা শীর্ষ দূরত্ব, তাই শীর্ষকে এ, শীর্ষের দূরত্ব, লম্ব বিন্দু হতে একটা শীর্ষ দূরত্ব কত? ও এ, ঠিক আছে। তাহলে পরিকেন্দ্র হতে, পরিকেন্দ্র কত? এস, পরিকেন্দ্র হতে ওই শীর্ষের বিপরীত বাহু, তাহলে এ এর বিপরীত বাহুকে বিসি নিচের দিকে, শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্ব, বিপরীত বাহুর লম্ব দূরত্ব কত? এসপি, এটা কি? এটা দূরত্বের দ্বিগুণ, তাহলে ওই ইকুয়ালস টু কত? 2 এসপি, ওই ইকুয়ালস টু কত? 2 এসপি। সবাই বুঝছি? এটা হচ্ছে আমাদের ইয়ে ছিল। এখন আসো, সবাই এতটুকু বুঝছো, তাহলে বলো এসপি, এসপি কার উপর লম্ব? এসপি কার উপর লম্ব? বিসি এর উপর লম্ব। আবার এডিও কার উপর লম্ব বলতো? বিসি এর উপর লম্ব। তাহলে কি বলা যায়? এসপি আর এডি কি সমান্তরাল? এসপি আর এডি কি সমান্তরাল? এসপি আর এডি সমান্তরাল না, বলা যায় কি? এসপিও বিসির উপর লম্ব, এডিও বিসির উপর। আচ্ছা, বিসি আঁকি নাই, বিসি তো নিচে, এই যে সবাই জানো না এখানে বিসি আছে, এই যে নিচে বিসি আছে, এইখানে যে বিসি আছে সবাই জানো না? এইখানে বিসি আছে যে, এটা কি সবাই জানো না? বিসি কোথায়? অনেক কাজ করতেছে ভাইয়া, বিসি কোথায়? হ্যাঁ, আচ্ছা সবাই জানে। ওকে, নিচে হচ্ছে তাহলে কি এসপি, এসপি হচ্ছে বিসির উপর লম্ব, এডিও বিসির উপর লম্ব, তাহলে এসপি আর এডি হচ্ছে সমান্তরাল। এসপি আর এডি যদি সমান্তরাল হয়, তাহলে আমারে বলো, যদি সমান্তরাল হয়, এখন আসো এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজ, ত্রিভুজ খেয়াল করো, এসপিজি, ত্রিভুজ এসপিজি এবং ত্রিভুজ এজিও,
AGOA ত্রিভুজ, এই যে দুইটা ত্রিভুজ, এই যে কোনাকুনি দুইটা ত্রিভুজ, এর মধ্যে এরা যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণ কোনটা? এই দুইটা একান্তর কোণ না? একান্তর কোণ না? তাহলে এটা কি লেখা যায়? SPG আর হচ্ছে তোমার GAO, GOO এরা হচ্ছে সমান। কারণ কি? SP সমান্তরাল AD আর হচ্ছে কে ছেদক? AP ছেদক, ঠিক আছে, ছেদক একান্তর কোণ, একান্তর কোণ, তাই না? একান্তর কোণ। সবাই কি বুঝছি একান্তর কোণ কেমনে হয়েছে? কারণ ওই দুইটা সমান্তরাল আর হচ্ছে একান্তর কোণ এখানে। এবার আসো বিপরীত কোণ কোনটা? এই দুইটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে কি লেখা যায়? SGP, SGP ইকুয়ালস টু কি? AGO, AGO এটা কি? এরা কি বিপরীত কোণ, বিপরীত কোণ, এরা হচ্ছে তোমার বিপরীত কোণ। আচ্ছা, এবার আসো তাহলে অবশিষ্ট যারা আছে, অবশিষ্ট 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 কে? PSG, হ্যাঁ বুঝছো, যে অনেকে খুশি হয়ে গেছে। PSG ইকুয়ালস টু কি বলতো? AOG, AOG অবশিষ্ট AOG, অবশিষ্ট PSG সমান কি? অবশিষ্ট AOG, অবশিষ্ট AOG। তাহলে কি বলা যায়? অতএব SPG আর ও AGO সদৃশ কোণী, সদৃশ কোণী। এই দুইজন হচ্ছে কি ভাইয়া বলতো? সদৃশ কোণী। তাহলে সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? অবশিষ্ট মানে কি? মানে বাকি যেটা থাকে, বুঝছো? বাকি যেটা থাকে সেটাই হলো অবশিষ্ট। দুইটা কোণ যদি সমান হয় আরেকটা কোণ এমনিতেই সমান হবে, এরকম একটা বিষয়। তাহলে সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বলা যায় বলতো ভাইয়া? ওই যে বাহুগুলোর অনুপাত সমান না? তাহলে বলা যায় কি বাহুগুলোর অনুপাত সমান? কিভাবে লেখা যায় বলতো? এজি বাহু আর হচ্ছে তোমার এজি বাহু আর হচ্ছে জিপি বাহু, বা এজি বাহু এও বাহু। তাহলে দেখো এজি বাহু আর হচ্ছে জিপি বাহু, জিপি বাহু কোনটা? জিপি বাহু কোনটা? এই যে এটা জিপি বাহু, এজি বাহু আর হচ্ছে জিপি বাহু। আর ওইদিকে তোমার কি ওএ বাহু আর এসপি বাহু, ওএ বাহু আর এসপি বাহু, এই দুইটার অনুপাত সমান। এটা কি বুঝছি? অনুপাত যে সমান, সদৃশ কোণী যেহেতু বাহুর অনুপাত সমান। এখন আসো এজি আর এসপি, হ্যাঁ, আর সরি এজি আর জিপি, ওকে, জিপি। এবার ওএ মানে কি বলতো? ওএ মানে হচ্ছে 2SP, 2SP আর নিচে হচ্ছে এসপি। তাহলে এসপি এসপি কাটা। তাহলে বলো এজি বাই জিপি ইকুয়ালস টু 2/1, তাই না? এজি বাই জিপি হচ্ছে কত ভাইয়া? 2/1। তাহলে এই কাজ একমাত্র কে করতে পারে? এই কাজ কে করতে পারে? এই যে 2:1 কে, এপি কে 2:1 অনুপাতে কে বিভক্ত করতে পারে বলো? এপি কে 2:1 অনুপাতে কে বিভক্ত করতে পারে? এপি কে, এপি কে জি বিন্দু, বিন্দু কি অনুপাতে বিভক্ত করে? 2:1 অনুপাতে ভাগ করে, অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, অন্তর বিভক্ত করে, করে। তাহলে কি বলা যায় বলতো? জি হলো ভর কেন্দ্র, কি? ভর কেন্দ্র। তাহলে কি বলা যায়? এস জি ও একই সমরেখ বলা যায়, সমরেখ। তাহলে প্রমাণ করা, যা প্রমাণ করা যথেষ্ট, আমরা কি তা প্রমাণ করতে পারছি? বলো মাই বয়, পোল দিয়ে নাও। পোল এটা কত নাম্বার? খুব সম্ভবত 2 নাম্বার। হুম, হ্যাঁ এটা দিয়ে নাও তো, এটা আনসার তো। আচ্ছা, অনেকে আনসার করছো, পোলটা এন্ড করে দিলাম। শেয়ার রেজাল্ট দেখো। তোমরা সবাই বি নাম্বার দিছো 8 সেন্টিমিটার। তাহলে আমি দেখি কি হয়। কি বলছে? ডিইডব্লিউ একটা ত্রিভুজ, কি ত্রিভুজ? ডিইডব্লিউ ত্রিভুজে এ ও বি যথাক্রমে ডি এবং ডিডব্লিউ এর উপর যে কোনো বিন্দু। তাহলে আমরা ডিইডব্লিউ একটা ত্রিভুজ আঁকি। এই যে ডিইডব্লিউ একটা ত্রিভুজ, বুঝছো? তাহলে এটা কি ডি, এটা কি ই, আর এটা হচ্ছে ডাব্লিউ। এটা হচ্ছে ডিডব্লিউ একটা ত্রিভুজ, বুঝছো? এখন এটা কি বলছে? এ আর বি, ডি এবং ডিডব্লিউ এর উপর বিন্দু। তাহলে ডি এর উপর বিন্দুকে এ, ডি এর উপর বিন্দুকে এ, হ্যাঁ, আর এখানে ডিডব্লিউ এর উপর বিন্দুকে বি। তাহলে বলছে কি যে এমন একটি বিন্দু এবং এ বি সমান্তরাল ইডব্লিউ। তাহলে সমান্তরাল করে, এই যেভাবে সমান্তরাল করে তুমি আঁকো। এখন যেহেতু সমান্তরাল, তাহলে দেখো এখানে কি ডিটা কি বলতো? তোমার সাধারণ কোণ। এখন বলতো এ বি সমান্তরাল তোমার কি ইডব্লিউ, তাই না? এ বি আর ইডব্লিউ সমান্তরাল। এখন কি বলছে যে দেখো এই কোণটা আর এই কোণটা কি বলতো? যেহেতু সমান্তরাল, তাহলে কি ডিএবি, ডিএবি আর হচ্ছে কি তোমার ডিইডব্লিউ, এরা দুইজন কি বলতো? অনুরূপ কোণ, তাই না? অনুরূপ কোণ, অনুরূপ কোণ, ঠিক আছে। আর সেম ভাবে তোমার এখানে ডিবিএ, ডিবিএ, ডিবিএ
আর ওই পাশে হচ্ছে DWE এরাও দুজনও কি তোমার অনুরূপ কোণ, অনুরূপ কোণ, ঠিক আছে, এরা দুজনও অনুরূপ কোণ। আচ্ছা, এখন কথা হচ্ছে দুইজন যে অনুরূপ কোণ হয় তাহলে কি এটা কি ABD, ঠিক আছে, ABD আর হচ্ছে DEW এরা কি তোমার সদৃশ কোণী, তাই না, সদৃশ কোণী। তাহলে বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটা সদৃশ কোণী, এরা কি সদৃশ কোণী। সদৃশ কোণী হলে কি হয় বলতো, তোমার AB বাই EW হবে, AB বাই EW সমান সমান, দেখো ওর ছোট বড় ত্রিভুজের বড় বাহু, সরি ছোট ত্রিভুজের ছোট বাহু AD আর বড় ত্রিভুজের বড় বাহু DE। ছোট ত্রিভুজের ছোট বাহু কি DB আর বড় ত্রিভুজের বড় বাহু কি DW, এই অনুপাতটা মানবে। ঠিক আছে, আমরা বলছি সদৃশকোণী ত্রিভুজের অনুপাতগুলো সমান হয়। তাহলে এখন আসো, এডি আর ডি দেওয়া আছে, তাহলে এডি আর ডি দেওয়া আছে, এডি আর ডি, তাহলে এডি আর হচ্ছে ডিই এটা দেওয়া আছে, আর ডিডাব্লিউ আর ডিবি, তাহলে ডিবি আমরা লিখি ডিবি আর ডিডাব্লিউ এটা বের করি। তাহলে এডি আর ডি কত বলতো 4/12, আর ডিবি আর ডিডাব্লিউ কত, ডিবি কত আমরা জানি না, ডিডাব্লিউ কত বলতো 24, তাহলে ডিবি কত, ডিবি হচ্ছে তোমার 4/12 ইন্টু 24, তাই না, তাহলে 2 আর হচ্ছে 4 দুগুণা 8, 8 সেন্টিমিটার, তাহলে সঠিক আনসার 8, ম্যাক্সিমাম লোকজনই 8ই দিছো, ভেরি গুড স্যার। এখন ঠিক আছে, ম্যাক্সিমাম লোকজন 8 দিছো, ভেরি গুড। আচ্ছা, এইটা কি কারোকে বুঝাইতে হবে এইটা? ওকে, এই উপপাদ্য বুঝাইতে হবে না, এটা বুঝছো তোমরা বইয়ে আরেকবার দেখলে পারবে, বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এই উপপাদ্যটা দেখলেই বুঝবা। আর হচ্ছে তোমার খুব এই চিত্রটা আইকো না, এগুলা ব্রেনের ভিতরে আইকো, মাথার ভিতরে আইকো বা আলাদা রাফ করে আইকো, ঠিক আছে, এটা এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে এই এই উপপাদ্যটা। ওকে, নেক্সটে যাই। হুম, আসো নববিন্দু বৃত্ত। হোয়াট ইজ নববিন্দু বৃত্ত? 9টা বিন্দু দিয়ে একটা বৃত্ত যাবে, সেই বৃত্তটাই হচ্ছে নববিন্দু বৃত্ত। এটার কোনো সিগনিফিকেন্স মানে এটা একটা মজার জিনিস আসলে, ঠিক আছে, এটা থেকে পরীক্ষায় তেমন কোশ্চেনও আসে না, তোমাদের যে পরীক্ষা MCQ ছাড়া আর কোনো কোশ্চেন আসে না, বা 2 নম্বরের কোশ্চেনে আমাদের সময় মাঝে মধ্যে বলতো নববিন্দু বৃত্ত কি বা কাকে বলে, এই জিনিসটা আসতো। কয়েকটা জিনিস বলে দিই, জাস্ট শুনে রাখো, এটা বা কোনো মানে এটা প্রমাণ করা বা কোনো কিছু করার কিছু নাই, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা কি, ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়। কি বলছে, ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়। দেখো এই যে এখানে তোমার নীলগুলা, এই যে এগুলা কি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, নীল ইয়াগুলা, তাহলে কি ত্রিভুজের বাহুগুলার মধ্যবিন্দু, ঠিক আছে। তারপর কি বলছে, শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, তাহলে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যে আছে এটার পাদবিন্দু, এই যে 1টা 2টা 3টা, ঠিক আছে। তাহলে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ত্রয়, তাহলে এটা হচ্ছে 3টা। এরপরে কি বলছে, এবং শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখাত্রয়ের মধ্যবিন্দু ত্রয়। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের লম্ববিন্দু, তাই না, এইটা হচ্ছে লম্ববিন্দু, আর শীর্ষ আর লম্ববিন্দুর মধ্যে যে রেখাটা সেটার মধ্যবিন্দু, এই যে এই সবুজগুলা, দেখো এই এই সবুজগুলা, ঠিক আছে, এই যে শীর্ষ আর হচ্ছে লম্ববিন্দুর মধ্যে যে রেখাটা সেটার মধ্যবিন্দু এইটা, ঠিক আছে, এইটাও এটা, ঠিক আছে। এই 3টা রেখা, এই যে 9টা বিন্দু, ঠিক আছে, এখানে 3টা, এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 3টা, এই 9টা বিন্দু দিয়ে 9টা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত, এই 9টা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, এই বৃত্তটাকে বলা হয় তোমার নববিন্দু বৃত্ত। এই 9টা বিন্দু একটা বৃত্তের উপর দিয়ে যায়, এটাকে বলা হয় নববিন্দু বৃত্ত বলা হয়, ঠিক আছে। এই বৃত্তের সিগনিফিকেন্স কি, কয়েকটা জিনিস আছে, যেমন ধরো নববিন্দু বৃত্তের কেন্দ্র হলো ত্রিভুজের লম্ব বিন্দু ও পরিকেন্দ্রের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু। তাহলে তুমি বলবা যে ভাইয়া বৃত্তর 9টা পয়েন্ট পাইলাম, কিন্তু বৃত্তের কেন্দ্র কেমনে হবো, তুমি কি করবা, লম্ব বিন্দু বের করবা আর পরিকেন্দ্র বের করবা, তাদের সংযোজক যে রেখাটা তার মধ্যবিন্দু হচ্ছে নববিন্দু বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তারপরে কি বলছে, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেকের সমান, তাহলে এটার যে ব্যাসার্ধ সেটা কি এই পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক হবে, ঠিক আছে, এটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক হবে। তাহলে এই বৃত্তটা আঁকা এতটা টেকনিক্যালি এতটা হার্ডও না, তুমি কি করবা, যে লম্ব বিন্দু বের করবা, পরিকেন্দ্র বের করবা, পরিকেন্দ্র বের করে তাদের মধ্যবিন্দু বের করবা, মধ্যবিন্দু বের করে তাহলে কি করবা, ওইটাই হচ্ছে তোমার কেন্দ্র, কেন্দ্র এঁকে তোমার এখানে কি করবা, যে পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেকের সমান করে তুমি একটা বৃত্ত আঁকবা, নববিন্দু বৃত্ত পেয়ে যাবা। কথা বুঝছো, আবার বলি, লম্ববিন্দু বের করা কঠিন না, পরিকেন্দ্র বের করাও কঠিন না, সবাই পারো, ঠিক আছে। এই দুইটা বিন্দু বের করবা, বিন্দু বের করে তাদের মধ্যবিন্দু বের করবা, এটাই হচ্ছে কেন্দ্র। তারপরে কি করবা, পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটার অর্ধেক নিয়ে সেই বৃত্ত ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবা, সেটি হবে নববিন্দু বৃত্ত। এরপরে তুমি চাইলে এগুলো ইয়ে করতে পারো, কি বলে, তুমি এগুলা সংযোগ করে করে দেখতে পারো যে এই 9টা বিন্দু এটার উপর আছে কিনা। আবার অনেকে 9টা বিন্দু দিয়েও বৃত্ত আঁকতে পারে, আমি কিভাবে আঁকতাম আমি ভুলে গেছি সত্যি কথা বলতে, ছোটবেলায় অনেক আঁকছিলাম, অনেক আঁকা ট্রাই করছিলাম, বড় বড় পেজে আঁকছিলাম, বা তোমার ওই যে
ক্লাস সাজানোর অনুষ্ঠান হতো আমাদের স্কুলে, তখন হচ্ছে আমরা একটা বিশাল বড় নববিন্দু বৃত্ত এঁকে সুন্দর করে খুব রং টং দিয়ে, যে এইভাবে রং টং দিয়ে এঁকে আমরা ক্লাসের পিছনে সাজায় রাখছিলাম, পোস্টার দিয়ে আর বহুত কিছু। ঠিক আছে, এটা কোন রকমের ফান ফ্যাক্ট ভাই? এগুলো ফান ফ্যাক্ট, তো মজার জিনিস, এত কিছু না ভাই। আবার বলেন, আচ্ছা তেমন কিছু না। আচ্ছা কি বলছে, পরিকেন্দ্র আর লম্ববিন্দুর মধ্যে পার্থক্য কি? পরিকেন্দ্র হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, লম্ববিন্দু হচ্ছে তোমার যে বিপরীত বাহুর উপর যে লম্বগুলো আঁকবা সেগুলো ছেদ বিন্দু। ঠিক আছে, আর পরিকেন্দ্র হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু, বহুত পার্থক্য। এবার আসো, এটা এটা নিয়ে আর বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই, এটা জাস্ট তোমরা দেখলেই বুঝবা। নেক্সটে আসো। হ্যাঁ, কয়েকটা উপপাদ্য পড়তে হবে, দুইটা এক্সট্রা পড়তে হবে, আর আমাদের দুইটা এক্সট্রাই আছে খুব সম্ভবত। হ্যাঁ, তার আগে আমরা কিছু জিনিস দেখি। আমরা একটা জিনিস দেখি, তোমরা কি অর্ধবৃত্তস্থ কোণের নাম শুনছো কখনো? অর্ধবৃত্তস্থ কোণের নাম শুনছো? তোমরা কি অর্ধবৃত্তস্থ কোণের নাম শুনছো বলো তো? সবাই একটু বলো অর্ধবৃত্তস্থ কোণ। হুম, হ্যাঁ, চ্যাট বক্সে অনেকে বলতেছে নাম শুনছে। আচ্ছা, দেখি এতজন না, ওয়াও, এতজন বলছে না, আপনার কাছে শুনছি। আচ্ছা ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, চলো আসো আমরা একটু বলি অর্ধবৃত্তস্থ কোণ বলতে আমরা কি বুঝি। মনে করো এইখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলা, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছো। হ্যাঁ, এই হলো একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায়? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায়? ঠিক আছে, পরিকেন্দ্র মানে কি? পরিবৃত্তের কেন্দ্র। তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায়? ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র যদি বাইর করতে চাও, তাহলে তুমি কোথায় পাবা? অতিভুজের মধ্যবিন্দুতে। কোথায় পাচ্ছ? অতিভুজের মধ্যবিন্দু। তুমি একে দেখতে পারো যে কোনো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। তাহলে এইটাকে কেন্দ্র করে তুমি যদি এই যে এইটুকু ব্যাস নিয়ে বৃত্ত আঁকো, তাহলে কি হবে বলতো? এই বৃত্তটা এইভাবে সমকোণী ত্রিভুজটাকে পরিবেষ্টিত করবে, এই বৃত্তটা সমকোণী ত্রিভুজকে পরিবেষ্টিত করবে। ঠিক আছে, তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে কোথায়? তার অতিভুজের মধ্যবিন্দুতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার 90 ডিগ্রি। এখন তাহলে কি দাঁড়াচ্ছে বলতো? যে কোনো একটা বৃত্ত নিবা, যে কোনো একটা বৃত্ত নিবা, বৃত্ত নেওয়ার পরে এখানে একটা যে কোনো একটা, মনে করো এটা কেন্দ্র, কেন্দ্রের সাথে একটা ব্যাস বের করো, একটা ব্যাস নাও। হ্যাঁ, এই ব্যাস নিলে এখন মনে করো যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করো, তুমি মনে করো এই পয়েন্টটাই সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করে এভাবে যদি মিলাই দাও ব্যাসের দুই প্রান্ত, তাহলে এটা 90 ডিগ্রি হবে অলওয়েজ। এটা অলওয়েজ 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে? কারণ কি, ব্যাসের মধ্যবিন্দু দিয়ে যদি তুমি ব্যাসের মধ্যবিন্দুর দুই প্রান্ত থেকে যদি বৃত্ত আঁকো, দুই প্রান্ত দিয়ে সেটা যদি বৃত্তের ইয়ের সাথে কানেক্ট করো, সেটা কি হয়ে যাবে? একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্তই হয়। ঠিক আছে, সাধারণভাবে। তো এইভাবে যে কোনো, এই পাশেও নাও তুমি, এখানেও নাও, হুম, এখানে নাও, এটাও হবে কি, কত? 90 ডিগ্রি হবে। এখানে নাও, এটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে তোমার কি হচ্ছে, কোনো একটা বৃত্তের বৃত্তের কোনো একটা বৃত্তের যে কোনো ব্যাস, কোনো একটা বৃত্তের যে কোনো ব্যাসের দুই প্রান্তে, সরি, বৃত্তের উপরে একটা বিন্দুর সাথে ব্যাসের দুই প্রান্তের যদি সংযোগ ঘটায় দাও, তাহলে সেটা কি হয়ে যাবে? একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটাকে, এই যে এই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই কোণটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, এটার নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। তোমরা কয়েকদিন পরেই পড়বা জেনারেল ম্যাথের জ্যামিতিতে, পড়ছো কিনা অলরেডি জানি না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অর্ধবৃত্তস্থ কোণ, যার পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আরেকটা জিনিস, আরেকটা উপপাদ্য, সেটা হচ্ছে তোমরা এটাও কয়েকদিন পরেই পড়বা। সেটা হচ্ছে, মনে করো বৃত্তের একটা ভিতরে একটা বৃত্ত, হ্যাঁ, তোমার যে কোনো যে, মনে করো এই দুইটা যে, হ্যাঁ, দুইটা যে ছেদ করছে, বুঝছো, দুইটা যে ছেদ করছে, তাহলে এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি। এটা হচ্ছে তোমার সিডি, এই দুইটা যে ছেদ করছে, হ্যাঁ, এটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে এই যে যে কোনো জায়গায় ছেদ করছে, এটা আবার এক্স বক্সের লোগোর মতো হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এ ও আর ও বি, দেখো ব্যাসের দুই প্রান্তের যে ইয়েটা, সরি, একটা যে এর দুইটা অংশের যে ক্ষেত্রফল, এ ও ইন্টু বি ও বা ও বি যাই বলো, বিও। ঠিক আছে, এ ও ইন্টু বিও, তার মানে কি, একটা ব্যাসের দুইটা অংশের অন্তর্গত ক্ষেত্রফল, আরেকটা কি, অপর ব্যাসের। তাহলে সিও ইন্টু ডিও, এই দুইটা সমান। এটা কেমনে হয় ভাই? খুবই ইজি প্রুফ, জেনারেল ম্যাথে কয়েকদিন পরেই পড়বা। কি বলতেছি, যে দুইটা যে কোনো যে ছেদ করছে, মনে করো এই যে যে কোনো দুইটা যে ছেদ করছে। ঠিক আছে, যে কোনো দুইটা যে ছেদ করছে, এই ধরো এখানে ছেদ করছে, বুঝছো, ছেদ করছে, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা সি, এটা ডি, হ্যাঁ, এটা ও বিন্দু ছেদ করছে। তাহলে এও ইন্টু বিও, ঠিক আছে, এও ইন্টু বিও ইকুয়ালস টু সিও ইন্টু ওডি। প্রমাণ কই ভাইয়া? প্রমাণ আছে সামনে, কয়েকদিন পরেই তোমরা জেনারেল ম্যাথে পড়বা জাস্ট। ঠিক আছে, কয়েকদিন পরে। হ্যাঁ ভাই, এক্সবক্স স্পন্সর, এক্সবক্স আমাকে টাকা দিছে, উদ্ভাসের ক্লাসে গিয়ে তুমি এক্সবক্সের লোগো আঁকবা, স্পন্সর করতেছি। যাই হোক, এও ইন্টু বিও
হ্যাঁ, এও ইন্টু বিও ইকুয়ালস টু সিও ইন্টু ডিও। এক্সবক্স হতে কপিরাইট আসবে না, এক্সবক্স আমাকে টাকা দিচ্ছে, তুমি কি যে বলো। যাই হোক, এখন কথা শোনো, এও ইন্টু বিও ইকুয়ালস টু সিও ইন্টু ডিও। তাহলে এই উপপাদ্যের নাম আছে না? এই উপপাদ্যের নাম কি? এটাকে কি নামে দেখবো আমরা, বলো তো? এটাকে আমরা কি নামে দেখবো, বা এটার ইয়ে কি হবে? এটা এরকম যে যে কোনো বৃত্তের, এভাবে লিখবা, যে কোনো বৃত্তের, যে কোনো বৃত্তের, যে কোনো, বা কোনো লিখতে পারো, কোনো বৃত্তের যে কোনো দুটি, যে কোনো দুটি জ্যা, কোনো বৃত্তের যে কোনো দুটি জ্যা যদি বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে ছেদ করে, অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, ছেদ করে, অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে ছেদ করে, তবে তবে একটির অংশদ্বয়ের, একটির অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপরটির, অপরটির অংশদ্বয়ের দ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা কি বুঝছি সবাই? তাহলে ক্ষেত্রফল মানে কি? হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে যে ক্ষেত্রফল, জ্যা মানে কি? হ্যাঁ, জিলানি এগুলো কি বলে? জ্যা মানে বুঝো না? এই যে এগুলো হচ্ছে যে বৃত্তের ভিতরে দুইটা বিন্দু কানেক্ট করলেই যে, ঠিক আছে, বৃত্তের ভিতরে যেটা বিন্দু। ভাই আপনার, পুষ্পিতা বলছে আপনার লেখা রিয়েলি বিউটিফুল। জি ভাই, আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি, আমার লেখা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, যে কোনো বৃত্তে তোমরা যে শুধু শুধু কষ্ট দাও কেন? আচ্ছা যাই হোক, আমি অনেক কষ্ট পাইছি। কি বলছে? কোন কোন বৃত্তের যে কোনো দুইটি জ্যা যদি বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, যদি উত্তর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে ছেদ করে, এই যে একটা বিন্দুতে ছেদ করলো, কোন বিন্দুতে ছেদ করলো? ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, তবে তাদের অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, তাহলে অংশদ্বয় কি কি? এ ও আর বিও। তাহলে আয়তক্ষেত্র ক্ষেত্রফল মানে কি? তাদের দুইটাকে গুণ করবা, এ ও আর বিও হচ্ছে গুণ করবা, এ ও আর বিও গুণ করলে যা হয় অপরটির অংশদ্বয়ের, তাহলে অপরটির অংশ কি কি? সিও আর ওডি, সিও আর ওডি, তাহলে সিও ইন্টু ওডি বা ডিও যাই বলো, সে দুইটার অংশ ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, এই অপবাদটা বুঝছি সবাই? প্রুফ কয়েকদিন পরেই করবা। এটা কি লিখছে চ্যাট বক্সে, যদি কেউ স্প্যামিং করবা না প্লিজ। সবাই বুঝছি? ইনটুটা বুঝলাম না। আচ্ছা ভাই, ইনটুটা হচ্ছে তোমার ধরো আমরা বলি কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, বর্গক্ষেত্র মনে করো যে বলে না ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা মানে কি? ধরো এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এবি স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এবি স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেমন হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো এক বাহু দিয়ে হয় না, দুই বাহু দিয়ে হয়, তাই না? তাহলে এখানে কি বলছে? যে অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? ওই অংশদ্বয় দিয়ে যে আয়তক্ষেত্র হয় সেটার ক্ষেত্রফল। তাহলে সেটা মানে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরকমই বিষয়টা, যে দুইটা যে অংশ থাকবে দুইটাকে গুণ করবা, সেটাই হচ্ছে ওই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা দিয়ে মনে হয় সদৃশ্যতা প্রুফ করা যায়। আচ্ছা ভাই, এই জিনিসটা বুঝছি, আমরা বুঝছি আশা করি আমরা। এরপরে আমরা নেক্সট উপপাদ্যে চলে যাই। এখানে কি বলছে দেখো তো, এখানে কি বলছে? আচ্ছা এটা না, পরেরটা করাই আগে। এখানে কি বলছে দেখে, এবিসি এর শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এডি বি সি এফ রেখাত্রয় ও বিন্দুতে ছেদ করে। তাহলে কি বলছে ভাইয়া, চলো দেখি। এবিসি এর বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে এই যে একটা ত্রিভুজ আঁকবা, একটা ত্রিভুজ আঁকবা, তাহলে এটার এ বি আর কি সি, এবিসি, তাহলে এটার এই মনে করো যে এডি, এডি হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে একটা লম্ব, বিসি বিই হচ্ছে আরেকটা লম্ব, আর সিএফ হচ্ছে আরেকটা লম্ব, সিএফ হচ্ছে একটা লম্ব। তাহলে এটা হচ্ছে লম্ব, বুঝছি সবাই? এখন সবাই একটু দেখো, যে দেখো এখানে কি বলছে, যে সি ই বি, এটা কি? একটা 90 ডিগ্রি। ওকে, এবার দেখো সি এফ, সি এফ বি
এটাও 90 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো, একটু আগে যে বললাম অর্ধবৃত্তস্থ কোণের কথা, দেখো এটাও 90, এটাও 90। তাহলে আমি যদি এখানে একটা বৃত্ত এঁকে দেই সুন্দর করে, তাহলে কি হয় না? তাহলে কি হয় বলতো? এটা যদি আমি একটা বৃত্ত এঁকে দিই তাহলে কি হয় না যে, তা সুতরাং এভাবে বলা যায় না সি ই এফ বি একই বৃত্তের উপর অবস্থিত, একই বৃত্তের উপর অবস্থিত, উপর অবস্থিত, অবস্থিত এবং এবং কি কি সিবি ও সিএফবি, সিবি এবং সিএফবি অর্ধবৃত্তস্থ কোণ বলা যায়, যেহেতু 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। দেখো তো হয় কিনা, খেয়াল করো, দেখো বিসি হচ্ছে ব্যাস, আর আমি বৃত্তটা আঁকছি, তাহলে এই দুইটা কি ই আর এফ, একটা দুইটা বিন্দু, এই দুইটা থেকে আমরা জাস্ট 90 ডিগ্রি যেহেতু, সুতরাং এরা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, লেখা যায়। ঠিক আছে, এটাতে সদৃশ্যতা প্রুফ করা যায়। হ্যাঁ, নীলাভ্র বলছে সদৃশ্যতা, আচ্ছা নীলাভ্র সদৃশ্যতা দিয়ে প্রুফ করা যায় না, আবার ইয়ে দিয়ে প্রুফ করা যায়। হ্যাঁ, ওই যে তোমার এটা প্রুফ করতে হচ্ছে তোমার ইয়ে লাগবে, ওই যে বৃত্তস্থ কোণ, আর হচ্ছে তোমার কি বলে ওই বৃত্তস্থ কোণের সূত্রটা লাগবে, সেজন্য যে কোনো বৃত্তস্থ কোণ সমান। ঠিক আছে, এই জন্য হচ্ছে এটা প্রুফ করাই নাই, একটু আগে তুমি যেটা বললা, কথা বুঝছো? এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, এখন তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি এটা হয়, তাহলে বলো তো আমাকে যে অতএব, এভাবে বলা যায় না, অতএব বিই বিই ও সিএফ হচ্ছে হলো যে যারা যারা কোথায় ছেদ করে, যারা ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে, তাই না? তাহলে দুইটা জ্যা বৃত্তের ভিতরে যদি দুইটা জ্যা এইভাবে বিন্দুতে ছেদ করে, কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা কি লিখতে পারি? বিও ইন্টু ওই দুইটার অংশদের গুণফল ইকুয়ালস টু সিও ইন্টু ওএফ, এটা লেখা যায় না? সিও ইন্টু ওএফ, এইটা এখানে তোমার ওই যে ডিটেলসে ওই উপপাদ্যটা লিখে দিতে হবে, একটু আগে যেটা বললাম এই উপপাদ্যটা লিখে দিতে হবে। দেখো দেখো, তাহলে বিও ইন্টু ওই আর সিও ইন্টু ওএফ কিন্তু প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, অতএব অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে কি বলা যায়, অনুরূপ ভাবে বলা প্রমাণ করা যায়, প্রমাণ করা যায়, করা যায়, করা যায়, কি প্রমাণ করা যায় বলতো? এও ইন্টু ওডি ইকুয়ালস টু বিও ইন্টু ওই। ঠিক আছে, তাহলে অতএব এও ইন্টু ওডি ইকুয়ালস টু বিও ইন্টু ওই ইকুয়ালস টু সিও ইন্টু ওএফ। ঠিক আছে, প্রুফড। সবাই বুঝছি, এই হচ্ছে আমাদের প্রমাণ। সবাই বুঝছি যে, তাহলে কি বি আর সিএফ হচ্ছে যে বৃত্তের যে, তারা কোথায় ও বিন্দুতে ছেদ করে, তাহলে কি বলা যায়, যে এর দুইটা অংশ বিও আর ওই আর হচ্ছে সিও আর ওএফ সমান পরস্পর। সবাই কি বুঝছি? ভাই ইজি তো? হ্যাঁ ভাই ইজি তো, আমি কি বলছি হার্ড? চিত্রটা আরেকবার বুঝেন। আচ্ছা ভাইয়া দেখো, এখানে চিত্রটা আরেকবার বলি, আমি আবার আঁকিও চিত্রটা। হ্যাঁ, চিত্রটা আবার আঁকি। মনে করো এটা হলো বিসি, এটা হলো বি সি, আচ্ছা এই এরকম ছিল, এ বি সি ছিল, বুঝছো? এ বি সি ছিল, এরকম এ বি সি ছিল। তাহলে এখানে একটা লম্ব আঁকছি, এখানে একটা লম্ব আঁকছি, আর এখানে একটা লম্ব আঁকছি, তাহলে এটা হচ্ছে আমার লম্ব বিন্দু বেরিয়েছে। ও ঠিক আছে, তাহলে এটাও একটা, এই দুইটা কি সমকোণ, তাই না? এই দুইটা সমকোণ, তাহলে এই দুইটা সমকোণ হইলে তাহলে এটা যদি ব্যাস হয়, দেখো এই নিচেরটা যদি ব্যাস হয়, আমরা বলতে পারি না এইটা ব্যাস, আর এই হইলো বৃত্ত, এই হইলো বৃত্ত, তাই না? এখানে হচ্ছে দুইটা ব্যাসের, দুইটা ব্যাস থেকে দুইটা ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটা রেখা আসছে, তাহলে এইটা কি অর্ধবৃত্তস্থ কোণ, এগুলো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা হচ্ছে ডি। তাহলে এখন দেখো বিই আর সিএফ, হ্যাঁ বিই আর সিএফ হচ্ছে কি জ্যা হয়ে যায়, বৃত্তের জ্যা, যারা ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে কি বিও ইন্টু ওই, তাহলে কি বলা যায়, বিও ইন্টু ওই জ্যা এর দুইটা অংশ, আর সিও ইন্টু ওএফ ইকুয়ালস টু, সুতরাং এইটাই হচ্ছে আমাদের প্রুফ। সবাই বুঝছি ভাই? এ বৃত্তের বাইরে না, হ্যাঁ এ বৃত্তের বাইরে। ভাই ইজি লেমন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইজি। আহ ও এটা কি বলছে, নীলাভ্র নাকি? উপরে উঠে না কেন? হ্যাঁ, ট্রায়াঙ্গেল এ ও ই এবং ডি, এ ও ই আর তোমার ডিবিই, ডিবিই, হ্যাঁ এবার এটা দিয়েও খুব সম্মত করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নেক্সট। আরে হুম, দেখো এখানে কি বলছে, এবিসি এর সি হচ্ছে সমকোণ, সি থেকে অতিভুজের উপর লম্ব হচ্ছে সিডি। কি বলছে, এবিসি এর সি সমকোণ, সি হতে অতিভুজের উপর লম্ব সিডি, প্রমাণ করতে হবে সিডি স্কয়ার ইকুয়ালস টু এডি ইন্টু বিডি। তাহলে এবিসি এর সি সমকোণ, তাহলে এবিসি এর সি সমকোণ, তাহলে একটা ত্রিভুজ আঁকো এবিসি, এবিসি এর সি সমকোণ, তাহলে এটা মনে করো সমকোণ, এই আঁকলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সমকোণ, এটা এ এটা বি, সি সমকোণ, সি হতে লম্ব কত, সি থেকে অতিভুজের উপর লম্ব কত সিডি, তাহলে এই হচ্ছে সিডি আঁকলাম, এইখানে হচ্ছে আমরা সিডি আঁকলাম। ঠিক আছে, এখন সিডি যদি আঁকো,
হুম, এখন সিডি যদি আঁকো, ঠিক আছে, ওকে সিডি আঁকলা, তাহলে প্রমাণ করতে হবে সিডি স্কয়ার ইকুয়ালস টু এডি ইনটু বিডি। ভাই দেখো এটা আরো ইজি, সেম জিনিস দিয়ে এখানে তুমি একটা বৃত্ত এঁকে ফেলো, এখানে তুমি একটা বৃত্ত এঁকে ফেলো, ঠিক আছে। তাহলে এইভাবে লিখবা এ বি সি এর পরিবৃত্ত আঁকি, কি আঁকি, পরিবৃত্ত আঁকি, এবিসি এর পরিবৃত্ত আঁকি, এবিসি এর পরিবৃত্ত আঁকি। আচ্ছা আঁকছো, এখন কি করবা বলো তো, এবিসি এর পরিবৃত্ত যদি আঁকো, ওকে এবিসি এর পরিবৃত্ত আঁকছো, এখন সিডি লম্ব কি আমাদের জানি এ বি, তাই না, সিডি এ বি এর উপর লম্ব, ঠিক আছে, সিডি এ বি এর উপর লম্ব। এখন সিডি কে বর্ধিত করি, বর্ধিত করি, বর্ধিত করি, যা যা কি করে বলতো, যা বৃত্তকে ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে, ছেদ করে, ঠিক আছে, বৃত্তকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমি একটা বর্ধিত করে লম্ব এঁকে দিলাম, ই বিন্দুতে ছেদ করে, ক্লিয়ার। তাহলে এখন বলতো, অতএব কি বলা যায়, এ বি ও সিই বৃত্তের ব্যাস, বৃত্তের বৃত্তের দুটি জ্যা, দুটি জ্যা যারা কোথায় ছেদ করছে, যারা যারা ডি বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, যারা ডি বিন্দুতে ছেদ করে, তাহলে ডি বিন্দুতে যদি ছেদ করে তাহলে কি বলা যায় বলতো, ডি বিন্দুতে যদি ছেদ করে তাহলে কি বলা যায়, এডি ইন্টু ডিবি ইকুয়ালস টু সিডি ইন্টু ডিই, সিডি ইন্টু ডিই, তাই না, এডি ইন্টু ডিবি ইকুয়ালস টু সিডি ইন্টু ডিই। কথা কি বুঝছো সবাই, সবাই কি বুঝছো, এডি ইন্টু সিডি ইন্টু সিডি, সিডি ইন্টু ডি, ক্লিয়ার, ওকে। তাহলে এটা 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 বললাম। এখন আসো আমরা আরেকটা জিনিস বলি, খেয়াল করো, খেয়াল করো সবাই দেখো, আহ সিই, সি এবি এর উপর লম্ব না, সিই এবি এর উপর লম্ব, সি এবি এর উপর লম্ব, তাহলে বলা যায় কি, এবিও সি এর উপর লম্ব, এবিও সি এর উপর লম্ব বলা যায় না, কিন্তু কিন্তু এবিটা কি বলতো, কিন্তু এবি হচ্ছে ব্যাস, তাই না, এবি ব্যাস, আমরা জানি কি অতিভুজটা কি হবে, ব্যাস হবে, এবি ব্যাস, সুতরাং অতএব এভাবে বলা যায় না, বৃত্তের বৃত্তের কেন্দ্র হতে, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র হতে অঙ্কিত লম্ব, কেন্দ্র হতে হতে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব, জ্যার উপর উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব ওই জ্যাকে, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, দ্বিখণ্ডিত করে। তাহলে তোমার কথা হচ্ছে যে ভাইয়া কেন্দ্র হতে কেমনে পাইলেন, খেয়াল করো, এই যে সিইটা তো আমাদের একটা জ্যা, তাই না, সি একটা জ্যা, এখন এবিটা কি আমাদের একটা জ্যা, এবিটা হচ্ছে ব্যাস, তাহলে এবির ব্যাস যেহেতু এটার কোথাও তো কেন্দ্র আছে, তাই না, এখানে মনে করো কেন্দ্র আছে, তাহলে এইটা তো কেন্দ্র থেকে অঙ্কিত লম্বই, তাহলে অবশ্যই সিটা এখানে সমদ্বিখণ্ডিত হয়ে আছে। কথা কি বোঝা গেছে, অবশ্যই সিটা সমদ্বিখণ্ডিত হয়ে আছে। আবারও বলি, সিটা কি একটা জ্যা, সিটা কি একটা আমাদের জ্যা, তাই না, সিটা কি আমাদের একটা, আবারও বলতেছি সি হচ্ছে আমাদের একটা জ্যা, এই হচ্ছে সি একটা জ্যা, হ্যাঁ। এখন এইখানে সি যেহেতু জ্যা, সির সাথে লম্বকে ব্যাস, এবি ব্যাস লম্ব, তাহলে ব্যাসের কোথাও না কোথাও তো কেন্দ্র আছে, তাই না, এই কেন্দ্র, তাহলে অবশ্যই কেন্দ্রের থেকেই লম্ব, সুতরাং সিটা কি আমাদের সমদ্বিখণ্ডিত হয়েই আছে, ক্লিয়ার সবাই, সিটা সমদ্বিখণ্ডিত হয়ে আছে, তাহলে সিটা ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে কি বলা যায়, অতএব সিডি আর ডি হচ্ছে সমান, সিডি আর ডি হচ্ছে সমান, তাহলে এখানে কি লেখা যায় বলতো, এডি ইন্টু ডিবি ইকুয়ালস টু সিডি ইন্টু ডি সমান, যেহেতু আচ্ছা এখানে কিন্তু উপপাদ্যটা লিখতে হবে, ওই যে একটু আগে যে বললাম উপপাদ্য লিখতে হবে, সিডি ইন্টু ডি এর জায়গায় কি লিখতে হবে, সিডি লিখতে হবে, তাহলে এবি ইন্টু এডি ইন্টু ডিবি, এডি ইন্টু ডিবি ইকুয়ালস টু এডি ইন্টু ডিবি ইকুয়ালস টু তোমার সিডি স্কোয়ার, তাহলে প্রুফড। সবাইকে বুঝছি এটা, স্যার বুঝি নাই, ওকে বুঝো নাই, বুঝাচ্ছি বুঝাচ্ছি, পরিবৃত্ত কেমনে করে আঁকবো বুঝাচ্ছি, এইটার পরিবৃত্ত আঁকা খুবই সহজ, বুঝছো, এটার পরিবৃত্ত আঁকা খুবই সহজ, এটার পরিবৃত্ত আঁকা খুবই সহজ, কারণ এই যে ব্যাস, ব্যাসের মধ্যে তো কেন্দ্র থাকবে, কেন্দ্রকে ইয়ে ধরে তুমি ব্যাসার্ধ ধরে, কেন্দ্রকে তুমি সরি ব্যাসের মধ্যে তোমার মধ্যবিন্দু থাকবে, সরি অতিভুজের মধ্যবিন্দুটা হচ্ছে তোমার কেন্দ্র হবে, তো অতিভুজটাকে ব্যাস ধরে বৃত্ত আঁকতে পারবা,
সবাই কি বুঝছো? অতিভুজটা ব্যাস ধরে তোমরা বৃত্ত আঁকতে পারবে। আচ্ছা বুঝি নাই, সব গুলাই গেছে, বুঝাচ্ছি বুঝাচ্ছি বুঝাচ্ছি, চিন্তা করো না। আসো, এবিসি বলছে কি, এবিসি এর সি সমকোণ, তাহলে সি অতিভুজের উপর লম্ব সিডি, অতিভুজের উপর লম্বকে সিডি। আচ্ছা এটা হচ্ছে আমাদের লম্ব, বুঝছি, এটা হলো আমাদের লম্ব। তাহলে প্রমাণ করতে হচ্ছে কি সিডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার ইন্টু বিডি। আচ্ছা তাহলে আমরা একটা বৃত্ত আঁকছি, একটা বৃত্ত আঁকছি, এটাকে নিচে টান দিয়ে দিছি, নিচে টান দিলে কি হবে, সি হয়ে যাবে। তাহলে এই দুইটা কি ব্যাস না, সরি এই দুইটা কি জ্যা না? তাহলে কি কি জ্যা, এবি আর সি হচ্ছে জ্যা, এবি আর সি হচ্ছে আমাদের জ্যা, এবি আর সি হচ্ছে জ্যা। তাহলে যেহেতু দুইটা জ্যা ছেদ করছে ডি বিন্দুতে, তাহলে আমরা কি বলতে পারি যে দুইটার অংশদ্বয় এডি আর বিডি, এডি আর বিডি বা ডিবি যাই বলো, এডি আর বিডি আর সিডি আর ডি, সিডি আর ডি এই দুইটা সমান, সিডি আর ডি এই দুইটা সমান, ঠিক আছে সবাই বুঝছি। আচ্ছা এখন কি বলছে দেখো, সি তো এবি এর উপর লম্ব, সি হচ্ছে এবি এর উপর লম্ব, ঠিক আছে, তাহলে এবি কি, এবি কার উপর লম্ব, সি এর উপর লম্ব, সেম কথা। এখন তোমরা নিশ্চয়ই এইটে একটা উপপাদ্য পড়ছো, বৃত্তের কেন্দ্র হতে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? বৃত্তের কেন্দ্র হতে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখন তোমার কথা হচ্ছে ভাই এখানে কেন্দ্র কোথায়, খেয়াল করো, এবি এর এবিটা কি ব্যাস না আমাদের, এবি কি আমাদের ব্যাস না? তাহলে ব্যাসের উপর তো কোথাও না কোথাও কেন্দ্র আছেই, তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র মনে করো, আমরা জানি না, কোথাও না কোথাও আছে, যখন আঁকবো তখন পাবো। দেখো এটা কি আমাদের সিই, এটা কি ছিল আমাদের সি, তাই না? তাহলে অবশ্যই এই কেন্দ্র থেকে এখানে লম্ব, তাই না, কেন্দ্র থেকে এখানে লম্ব, তাহলে কেন্দ্র থেকে যদি কোনো জ্যার উপর লম্ব আঁকা হয় তাহলে সেটা কি অবশ্যই সমদ্বিখণ্ডিত করতেছে এই যেটাকে, তাহলে সিই কে ডি বিন্দুতে সি কিন্তু অবশ্যই সমদ্বিখণ্ডিত হয়ে থাকবে, ঠিক আছে, সি কিন্তু অবশ্যই সমদ্বিখণ্ডিত হয়ে থাকবে। সবাই বুঝছো? তাহলে কি বলা যায়, সি যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে সিডি আর ডি সমান, সিডি আর ডি যদি সমান হয়, ডি এর জায়গায় জাস্ট সিডি বসালে তোমার সিডি স্কোয়ার পেয়ে যাচ্ছ। কথা কি বুঝছো?